সেটা হচ্ছে আমি কোনো ডিজাইন করব, খেয়াল করবেন, মানে সঠিক একদম নর্মাল একটা ইয়াতে বলে দিচ্ছি। আমি একটা ডিজাইন করব, এই ডিজাইনটার কোথায় কোনটা ইউজ করলে একজন কাস্টমার ভালোভাবে এটাকে বুঝতে পারবে এবং আমি কি বোঝাতে চাচ্ছি ওই জিনিসটা উনি উনিও বুঝতে পারবে যে হ্যাঁ উনি এই জিনিসটা বলতে চাচ্ছে এবং এই কোম্পানির জিনিসটা। এই জিনিসগুলো যখন আপনি কোথায় কোনটা ইউজ করলে, অর্থাৎ কোন জায়গায় ডিজাইনটার কোন জায়গার মধ্যে এই জিনিসগুলো দিলে মানুষ এটা সহজে বুঝতে পারবে, এই যে আপনি একটা প্ল্যানিং করছেন, এটার নামই হচ্ছে ইউএক্স। এটার নামই হচ্ছে একটা ইউএস, অর্থাৎ আপনার চাহিদা, একজন কাস্টমারের চাহিদা ফুলফিল করে, একজন কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে আমি আমার ডিজাইনকে প্রোভাইড করলাম। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে হচ্ছে ইউএক্স এর এই জায়গাটায় হচ্ছে আপনার মানে প্রয়োজন। ইউএক্স কিন্তু প্রত্যেকটা সেক্টরের প্রয়োজন, প্রত্যেকটা সেক্টরে আপনার ইউএক্স এর একটা প্রভাব আছে। যেমন আপনি আপনার আপনি আপনার লাইফে, আপনি আপনার দিনের মধ্যে যে ইউএক্সটা ইউজ করেন বা প্রসেসিংটা যেটা করেন, সেটা হচ্ছে যে আমরা সাধারণত বলি প্ল্যানিং, আমরা সাধারণত বলি প্ল্যানিং। তো এইটাকেই যদি আপনি খাতা কলমে বা কোনো আর্টের মাধ্যমে প্রকাশ করেন, তখন এটা হয়ে যাবে ইউএক্স। অর্থাৎ সকালবেলা ঘুমের থেকে উঠছেন, উঠে আনুষঙ্গিক কাজ করে দেন হচ্ছে আমি এখানে বসবো, এই সময়টা আমি এখানে কাজটা করব, এরপরে এই কাজটা করব, এরপর এখানে যাইব, এরপর এখানে গিয়া করব, এরপরে এটা করব। এখন আপনি এটা যে কাজটা করলেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার রো, অর্থাৎ আপনি আপনার রো হিসেবে এটা কাজ করলেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি এই কাজটা করব, কিন্তু ওই যে আরেকজন আছেন আপনার ফ্যামিলির মধ্যে, আপনার মা আছেন, বাবা আছেন, ভাই আছেন, বোন আছেন, ওনাদের মানে চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাকে কাজটা করতে হবে। মনে করেন আপনি এখানে যাচ্ছেন, ওদের একটা চাহিদা আছে যে আমিও যাব বা আমিও করব বা আমিও খাবো, এই চাহিদাটাকে মেনটেন করে আপনি সামনের দিকে আগাচ্ছেন। অর্থাৎ আপনার কাস্টমারকে আপনি হ্যাপি করতেছেন, ওদের যে চাহিদা, ওদের যে ইচ্ছা, ওদের যে আকাঙ্ক্ষা, ওইটাকে পূরণ করার মাধ্যমে আপনি কি করতেছেন, সামনের দিকে আগে যাচ্ছেন, অথবা ওনাদেরকে ওই সার্ভিসটা প্রোভাইড করতেছেন। এই যে অংশটা আছে, এই প্ল্যানিংটাকে বলা হয় ইউএক্স। তো গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যেই ইউএক্স এর ব্যবহারটা আছে, সেটা হচ্ছে কোথায় কোন জিনিসটা ইউজ করলে বা দিলে একজন কাস্টমার খুব সহজেই এই বিষয়টা ধরতে পারবে, একজন কাস্টমার খুব সহজেই এই বিষয়টা ধরতে পারবে। এই প্রসেসিংটা কি হচ্ছে আপনার ইউএক্স বলা হয়, মানে ডিজাইন বলা হয়। আর এই ইউএক্সটা হচ্ছে একটা প্রসেস, ইউএক্সটা কোনো ডিজাইন না। ইউএক্সটা হচ্ছে একটা প্রসেস। তো ইউএক্সটা প্রসেসের মধ্যে যে বিষয়টা আছে, সেটা হচ্ছে এই প্রসেসিংটা কিন্তু আপনার কয়েকটা ধাপে মানে কাজটা করতে হয়। এই প্রসেসিংটা আপনার কয়েকটা ধাপে করতে হয়। ওই যে আমরা গত ক্লাসে দেখছিলাম ইউজেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, তারপর হচ্ছে আপনার ভ্যালুয়েবল, এই জিনিসগুলো আমরা দেখছিলাম একটা পর একটা। একটা পর একটা দেখছিলাম, অর্থাৎ ওনার দরকার কিনা, এটা কতটুকু মূল্যবান, উনি এটাকে অ্যাক্সেস করতে পারবে কিনা, এই ফ্যাসিলিটিসগুলো আমাকে দিতে হবে। এখন আপনি এই ফ্যাসিলিটিসগুলো দিবেন কোত্থেকে, ওনার সম্পর্কে তো আগে জানতে হবে। তো আগে হচ্ছে ওনাকে নিয়ে রিসার্চ করতে হয়, অ্যানালাইজ করতে হয়, অ্যানালাইজ করার পর ওটার একটা রিপোর্ট জমা করতে হয়, রিপোর্ট জমা করে দেন হচ্ছে আপনাকে এইটার উপর ভিত্তি করে একটা ডিজাইন ক্রিয়েট করে দেন হচ্ছে বাজারে ছাড়তে হয়। ইন্টারন্যাশনালি যদি আপনি হিসাব করেন আর কি, ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি যে স্যালারি আছে, মানে ডিজাইন সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি যিনি স্যালারি পান, উনি হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার। উনি হচ্ছে একজন ইউএক্স ডিজাইনার। ওনার আহ, যদি হিসাব করেন বাৎসরিক আয়, বিভিন্ন দেশের যদি হিসাব করে দেখি, তাহলে বাৎসরিক আয় প্রায় আপনার, এখানে যদি দেখি, মেবি হচ্ছে আপনার 98 না 92 হাজার ডলার।
এই যে এখানে লিখছে হচ্ছে আপনার একটা আছে দেখেন কানাডার মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে কম যিনি আছেন উনি হচ্ছে 37,000, 51,000 থেকে 37,000, এভারেজ হচ্ছে 72,000, তারপর হচ্ছে আপনার হাই হচ্ছে 96,000। ইউএসএ তে হচ্ছে 59,000 সবচেয়ে লো যেটা আর কি, আর সবচেয়ে বেশি যে মানে পান মানে ওনারটা হচ্ছে 1,28,000। অস্ট্রেলিয়াতে হচ্ছে 69,000, অস্ট্রেলিয়াতে হচ্ছে 69,000, তারপর হচ্ছে আপনার এভারেজ হচ্ছে 90,000 আর হাই হচ্ছে 125,000। অর্থাৎ এগুলো কিন্তু সব হচ্ছে ইউএসডি, বাৎসরিক ইনকাম। এখন আপনার হয়তো বা একটা কোশ্চেন থাকতে পারে যে একজন ইউএক্স ডিজাইনারের এত মানে এত ভ্যালু ওনার আসলে কাজটা কি, আর ইউএক্স প্রসেসটার মেইন থিমটা কি। ইউএক্স প্রসেসটার মেইন থিমটা হচ্ছে রিসার্চ করা, মেইন থিমটাই হচ্ছে রিসার্চ করা। রিসার্চ করে দেন হচ্ছে ওইটাকে আউটপুট হিসেবে বের করা। এখন রিসার্চের মধ্যে কি কি রিসার্চ করতে হবে? আপনার টেস্ট, আপনার অবস্থান, আপনার মেন্টালিটি, আপনার এই আপনার ক্ষমতা, এই জিনিসগুলো সব কিছু রিসার্চ করে দেন হচ্ছে মার্কেটের মধ্যে কোনো কিছুকে নিয়ে আসা বা কোনো কিছুকে আপনার সামনে উপস্থাপন করা। এই যে বিষয়টা আছে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইউএক্স এর মূল থিম। অর্থাৎ এর আগে ডিজাইনের আগে বা মার্কেটে আসার আগে প্রসেসটা শুরু হয় হচ্ছে অনেক আগে থেকে। ইউএক্স এর প্রসেসটা শুরু হয় অনেক আগে থেকে, আস্তে 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 আসবে ডিজাইন, আসবে ডিজাইন আসার পর এটাকে হচ্ছে আপনার প্রসেসিং করলেন, প্রসেসিং করলেন, মার্কেটে ছাড়লেন, মার্কেটে ছাড়ার পরেও হচ্ছে আমার কিছু কাজ থাকে, মার্কেটে ছাড়ার পরেও হচ্ছে আমার কিছু কাজ থাকে যে এই আমরা যে রিসার্চটা করলাম, অর্থাৎ রিসার্চ করার পর যে মার্কেটে ছাড়লাম, এখন এটা সম্পর্কে আবার কাস্টমার বা এটা সম্পর্কে ওনারা কি বলতেছেন। আচ্ছা, এটার একটা সহজ ইয়া হচ্ছে যে সাপোজ মনে করেন আমরা কোনো ইউটিউবে যদি একটা ভিডিও দেখি, ইউটিউবে যদি একটা ভিডিও দেখি, যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি যাই, ভিডিওতে আমি ইউটিউবে একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখার পর এখানে একটু খেয়াল করে দেখেন ইউটিউবের এই যে ভিডিওটা আছে একটু খেয়াল করে দেখেন, এই ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার একটা গড ট্যালেন্ট। এর নিচে দেখেন অনেকগুলো আপনার কমেন্টস দেওয়া আছে, এর নিচে আপনার অনেকগুলো কমেন্টস দেওয়া আছে। এই কমেন্টসগুলো কি? এই কমেন্টসগুলো হচ্ছে যে উনি যেই ভিডিওটা আপলোড করছেন ওইটা সম্পর্কে পরিব্যক্তি, কার পরিব্যক্তি? আমার আমার মতো আরো অনেকের। দেখেন 9,187টা কমেন্টস আছে। এই 9,187টা কমেন্টসের মধ্যে এক একজন এক একভাবে নিজেকে উপস্থাপন করছেন। কেউ বলছেন যে খুবই ভালো হয়েছে, কেউ বলছেন যে এই জায়গাটার মধ্যে একটু প্রবলেম ছিল, কেউ বলছেন যে ভালো হয় নাই, কেউ বলছেন যে হ্যাঁ এইভাবে করলে অনেক ভালো, মানে আনবিলিভেবল। এক একজন এক এক রকম মত। এইখান থেকে আমাকে কি করতে হবে, অর্থাৎ আমার চ্যানেলটার বা আমার এই ভিডিওটার মধ্যে কি কি প্রবলেম আছে এটা কিন্তু আপনারা বলে দিছে। বলে দেওয়ার পর আমি কি করলাম, ওইখান থেকে বাছাই করে নিলাম। বাছাই করে নিয়ে সাপোজ মনে করেন আপনি বললেন যে সাউন্ড কোয়ালিটি ভালো না, তো 100 জনের মধ্যে প্রায় 70 জনই বলছে সাউন্ড কোয়ালিটি ভালো না, আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে ভালো করলাম। এরপর আবার মনে করেন 40 জন বলেন খুবই সুন্দর মানে হয়েছে, বাট হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো না। তো এখানে দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, একটা হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি, দুইটা। 3 নম্বর আরেকজনে বলতেছে যে হ্যাঁ আপনারা সবাই ঠিক আছে কিন্তু জাজগুলো ভালো না, এখানে যারা জাজ আছেন ওনারা ভালো না, ওনাদের ইয়া কথোপকথন বা ওনাদের বিচারিক ক্ষমতা যেটাকে বলে ওইটা ভালো না। এটাও আপনি একটা নোট ডাউন করলেন। তো এরকম করে করে আপনি পয়েন্টসগুলো নোট ডাউন করলেন। নোট ডাউন করার পর আমি কি করলাম, আর আপনি কিন্তু একজন দুজনের কথা এই কাজগুলো করেন নাই, মিনিমাম রেয়ার পার্সন অর্থাৎ বেশিরভাগ মানুষ যেই কথাটা বলছে ওইটার উপর ডিপেন্ড করে আপনি এটা ডাটাটা কালেক্ট করছেন। কালেক্ট করার পর এখন আপনি কি করতেছেন, এখন আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে এই ডাটা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে আপনি পরবর্তী ভিডিও বা পরবর্তী যে একটা অংশ আছে সেই অংশটা প্রচার করতেছেন। ওইখানে আপনি চেঞ্জ করছেন হচ্ছে জাজ চেঞ্জ করছেন, সাউন্ড কোয়ালিটি ঠিক করছেন, ভিডিও ঠিক করছেন, প্লাস হচ্ছে আপনার
বাকি যে অংশগুলো আছে সেগুলো আপনি ঠিক করছেন, অর্থাৎ যা যা মানে কাস্টমারদের যেই ইয়া ছিল, অর্থাৎ যারা হচ্ছে ভিউয়ার্স তাদের যেই কমেন্টসগুলো ছিল সেইগুলোর উপর ভিত্তি করে আপনি আপনার প্রবলেমগুলো সলভ করে নিছেন, নিয়ে এখন যখন আপনি মার্কেটে এটা ছাড়ছেন তখন দেখবেন আপনার কমেন্টস যে আগেই যে আপনার নেগেটিভ কমেন্টসগুলো আসতেছিল সেই নেগেটিভ কমেন্টসগুলো এখন আর আসবে না। কেন? কারণ হচ্ছে আগে রিসার্চ করছেন, দেন হচ্ছে আপনি এটাকে মার্কেটে ছাড়ছেন এই জন্যে। আর আপনি যদি এই মার্কেটে ছাড়ার পর যদি আপনি রিসার্চে যান তখন দেখবেন যে কি হয়, এরকম কমেন্টস আসতে থাকে। অর্থাৎ মনে করেন 2000 কমেন্টস আছে, এর মধ্যে আপনার 1800 আপনার কমেন্টসই হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আপনার নেগেটিভ কমেন্টস। নেগেটিভ কমেন্টস মানে আপনার বিরুদ্ধ। তো তখন তো আপনার প্রোডাক্টটা কখনোই ভালো কিছু মানে ইয়া করতে পারবে না, তখন আপনার প্রোডাক্ট কখনোই ভালো র্যাঙ্কে উঠতে পারবে না। কিন্তু আগে যদি রিসার্চ করেন, রিসার্চ করে যদি মার্কেটে ছাড়েন তখন হচ্ছে আপনি ভালো কিছু পাবেন। তো ইউএক্সটাই হচ্ছে এরকম একটা বিষয়। ইউএক্স এর প্রসেসিংটা হচ্ছে আগে থেকে শুরু করতে হয়। কোনো কিছু কাজ করার আগে থেকে শুরু করব, শুরু করার পর ওইটা আপনার কাজ সম্পাদন হবে, সম্পাদন হওয়ার পরেও হচ্ছে ইউএক্স এর প্রসেসটা থাকে। আর এই জন্যই ইউএক্স মানে যারা ইউএক্স নিয়ে কাজ করেন বা ইউএক্স ডিজাইনার যারা আছেন ওদের মেইন যে থিমটা আছে বা ওদেরকে এত স্যালারি দেওয়া হয়। একটা প্রসেস, নর্মাল একটা প্রসেস কমপ্লিট করতে দেখা যাবে যে 6 মাস, 7 মাস, 8 মাস চলে যাবে একটা প্রসেস কমপ্লিট করতে। তো একটা প্রসেস যখন আমার কমপ্লিট করতে এত সময় চলে যাবে তখন আপনার কি হয়, তো এমনি এমনি তা আমি আপনাকে গা দিচ্ছি না অ্যাজ এ আপনার একটা ইউএক্স ডিজাইন হিসেবে এত টাকা স্যালারি দিচ্ছে না, কখনোই দেব না আমি আপনাকে। তো এই জন্যই মানে অনেক বেশি আপনাকে করেন এই কাজ করতে হয় বিধায় হচ্ছে আপনাদেরকে এত টাকা আর এইসব জায়গার মধ্যে এত টাকা স্যালারি দেয়। আচ্ছা, এটার একটা আমি আপনাদেরকে একদম রিয়েল একটা উদাহরণ। আচ্ছা, আমি বিহেন্সে গেলাম। আমরা তো জানি বিহেন্স হচ্ছে একটা পোর্টফোলিও সাইট উইথ হচ্ছে কোনো লাইভ প্রজেক্ট যদি আপনি অ্যাড করতে চান করতে পারেন। তো বিহেন্সে যদি যাই, বিহেন্সের মধ্যে ইউএক্স, আমি একটা লাইভ প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে। ইউএক্স কেস স্টাডিজ আমি যদি দেই, ইউএক্স কেস স্টাডিজ যদি দেই বা এখানে কেস স্টাডিজ না দিয়ে স্টাডি দেই, দেখেন ইউএক্স কেস স্টাডিজ যদি দেই, এই যে দেখেন আমার এখানে অনেকগুলো ডাটা চলে আসছে। এখানে হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানির ইউএক্স মানে ওনারা ইউএক্স এর নিয়ে কাজ করছেন সেগুলো। আরেকটা কথা বলে দেই, ইউএক্সটার মেইন থিমটা কিন্তু আপনার মোবাইল অ্যাপস, মানে মোবাইল অংশটা। অর্থাৎ এই যে আপনার যে মোবাইলের যে অংশটা আছে এই অংশটা হচ্ছে আপনার ইউএক্সটার মধ্যে অনেক খুব ভালো কাজ দেয়। দেখেন এটা হচ্ছে একটা ইউএক্স কেস স্টাডিজের একটা অংশ। অর্থাৎ কোনটার পরে কোনটা হবে কি হবে না সেটা আমি এটা নিয়ে আপনাদের একদম ডিটেলস একটা আলাপ করতেছি। ইউএক্স এক্সপিরিয়েন্স ইউএক্স, এই যে ইউএক্স কেস স্টাডিজ, এখান থেকে একটা নিলাম, এটা একটা নেই দুইটা। আচ্ছা, আরেকটা নেই। দেখি এটা কিনা। আচ্ছা, এই যে দেখেন আমি একটা লাইভ প্রজেক্ট দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমরা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পর্কে সবাই জানি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে দুই তিনজন মিলে একটা কেস স্টাডিজ করছেন, ইউএক্স নিয়ে কাজ করছেন। তো ইউএক্সটা নিয়ে যে কাজ করছেন অ্যাকচুয়ালি ইউএক্সটা কি জিনিস আমার মনে হয় আপনি এখান থেকে একদম ক্লিয়ার বুঝে ফেলবেন।
ওনাদের যে ওয়েবসাইটটা আছে খেয়াল করে দেখেন, বিমান বাংলাদেশের যে ওয়েবসাইটটা আছে সে ওয়েবসাইটটা হচ্ছে এখানে আছে, বুঝতে পারছি? তো এইখানে এটাকে নিয়েই হচ্ছে কেস স্টাডিজটা হচ্ছে, ইউএক্সটা নিয়ে, এই ইউএক্সটা নিয়ে কেস স্টাডিজটা ইয়া করতেছেন, জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করতেছে, খেয়াল করবেন জিনিসটা, জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করতেছে। যখন আপনি একটা ইউএক্স নিয়ে কাজ করবেন, অর্থাৎ একটা ইউএক্স এর প্রসেসিং নিয়ে কাজ করবেন, তখন আপনাকে এইভাবেই কাজ করতে হবে যে এটার একটা সুন্দর করে একটা ব্রিফ দিয়ে দিছে ওনারা, যে দেখেন উই আর ফ্লাইং বেটার দ্যান এভার, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা স্লোগান। এরপরে চলেন দ্য ইউএক্স কেস স্টাডিজ অফ দ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, দেখি এখানে কি লেখছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন ল্যান্ডিং পেজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, অর্থাৎ এইখানে আমি যদি যাই, এই যে গ্রামীণ ফোনে যদি যাই, মনে করেন গ্রামীণ ফোনে যদি যাই, এই যে গ্রামীণ ফোনের এই অংশটা নিয়ে শুধু আমি কাজ করব, এই অংশটা খেয়াল করবেন, এই অংশটা নিয়ে কেস স্টাডিজ করতেছে ইউএক্স এর নিয়ে, শুধু জাস্ট এটা, এই যে পপুলার প্যাক, এর মধ্যে দেখা আছে যে ল্যান্ডিং পেজ টু ইমপ্রুভ দ্য টোটাল বুকিং সিস্টেম, যে টিকেট যে বুকিং সিস্টেমটা আছে না, ওই বুকিং সিস্টেমটা নিয়ে শুধু কাজ করতেছে, বাকি তো সব শেষ, মানে আছেই, জাস্ট শুধু আপনার বুকিং সিস্টেমটা নিয়ে কাজ করবে। এবার বুঝেন যে এটা কত বড় ব্রড একটা অংশ, বুকিং সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য সামথিং, এখানে কোনো আপনার তাড়াতাড়ি করে ফেলছে জিনিসটা, অ্যাকর্ডিং টু দ্য ইউজার কন্ট্রাক্ট ডিজাইন অ্যাক্সেস মেবি কথাটা ছিল এখানে। এবার চলেন যে এটার উপর ডিপেন্ড করে আছে বুকিং সিস্টেম ডিজাইন প্রসেস, এই যে আপনার এখানে লেখা ছিল হচ্ছে আপনার বুকিং সিস্টেম। এবার চলেন যে অ্যাবাউট দ্য প্রজেক্টটা কি ছিল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার Airlines of Bangladesh. Its main hub is the Shahjalan International Airport in Dhaka. Majority of the passenger refer to the take Biman Bangladesh Airline flight for cheap and available flight. চিপ এবং অ্যাভেলেবল ফ্লাইট আছে বিধায় কি করতেছে, ম্যাক্সিমাম প্যাসেঞ্জাররা এখান থেকে নেয়, এখান থেকে নিচ্ছে। দেখেন এরিয়া কভারেড, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন ইয়ার 2019, অর্থাৎ গত বছর। এখন ডিজাইন প্রসেসটা কি করবে দেখেন, দ্য মেইন গোল অফ দ্য প্রজেক্ট ওয়াজ দ্য ইন্ট্রোডিউসিং এ ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ফর দ্য এয়ারলাইন্স অ্যান্ড বিল্ড এ বেটার বুকিং এক্সপিরিয়েন্স সিস্টেম ফর হ্যাসেল ফ্রি ট্রাভেলস। যে বুকিং, যে আমরা যে টিকিট যে বুকিং করতেছি, জাস্ট হচ্ছে আপনার টিকেটিং এর যে সিস্টেমটা বুকিং ওইটা নিয়ে সে মানে কাজ করবে, আর কিছু না, এই জাস্ট এই অংশটা নিয়ে, এই অংশটার মধ্যে ইউএক্সটা নিয়ে কিভাবে কাজ করে দেখেন। ওয়াই রিডিজাইন দ্য ওয়েবসাইট, কেন আপনি ওয়েবসাইটটা রিডিজাইন করা দরকার, এই অংশটার মধ্যে কেন সে রিডিজাইনের জন্য কাজটা করতেছে, রিডিজাইন করার জন্য কি কারণে কাজটা করতেছে, তার একটা ব্যাখ্যা তো লাগবে যে কি কারণে আপনার এটাকে করতে হবে, রিডিজাইন করা দরকার। আওয়ার মেইন চ্যালেঞ্জ ওয়াজ টু রিডিজাইন দ্য ইউজার এক্সপিরিয়েন্স অফ দ্য কারেন্ট ওয়েবসাইট and a modern user-friendly visual design that would help user to book ticket without any stress, confusing and outdated user interface. দেখেন ওরা শুরু করে দিয়েছে কাজ, প্রথমে লিখছে যে কেন করতেছে, ওদের ইচ্ছা হচ্ছে, কারণ হচ্ছে কি কারণে আপনার রিডিজাইন বলতেছে, কারণ হচ্ছে যখন ভিডিও করেন মডার্ন এবং ফ্রেন্ডলি ইউজার হিসেবে তৈরি করার জন্য, যাতে আপনি খুব সহজেই টিকেটটা কাজ করতে পারেন, এই জন্য হচ্ছে আপনার রিডিজাইনটা করা। কি কি সমস্যা আছে, একদম প্রথম যে সমস্যাটা আছে, আমরা একটু সামনের দিকে যাই, একদম প্রথম যে সমস্যাটা আছে দেখেন, কনফিউজিং অ্যান্ড আউটডেটেড ইউজার ইন্টারফেস। আমরা ইউজার ইন্টারফেস সম্পর্কে এখনো যদিও জানি না, বলা হয় নাই, আমি একটু বলি, অলরেডি মনে হয় একটুখানি বলছিলাম, সেটা হচ্ছে আমি হচ্ছি একজন ব্যবহারকারী, আমি কি করছি, গ্রামীণ ফোনে গেছি, গিয়ে এই ওয়েবসাইটটার মধ্যে আসছি, এই যে সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইন্টারফেস, এই সামনে যে এটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্টারফেস, সেটা গ্রামীণ ফোনে যে কোনো ওয়েবসাইটেরই হোক না কেন, যে কোনো ওয়েবসাইটে হোক না কেন, তাতে কোনো সমস্যা নেই, আমার সামনে যেটা আসবে সেটাই হচ্ছে একটা ইন্টারফেস।
এখন এটা ওয়েবসাইট না হয়ে যদি ব্ল্যাঙ্ক পেজ হয়, এরকম ব্ল্যাঙ্ক পেজ হয়, এটাও একটা ইন্টারফেস, এটাই একটা ইন্টারফেস। বুঝতে পারছি কথাটা? এখন আমি হচ্ছে ইউজার, এটা হচ্ছে আমার ইন্টারফেস। এই ফুল মিনিংটা হচ্ছে ইউআই এর ফুল মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস। তো ওই জিনিসটাই বলা হয়েছে এখানে যে আউটডেটেড ইন্টারফেস, এমন একটা ইন্টারফেস করছে যেটা হচ্ছে আপনার চলতেছে না, অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, এরকম একটা ডিজাইন করা আছে। কি কি কেমন মানে প্রবলেমটা কি সেটা একটু জানি। দ্য বুকিং সিস্টেম অফ হ্যাজ সাইট হ্যাজ কমপ্লেক্স ইন্টারফেস। যখন আপনার বুকিং সিস্টেমে যাবেন, ওই সাইটটার মধ্যে, জায়গাটার মধ্যে আপনার কমপ্লেক্স, খুবই কঠিন জিনিসটা, আপনার একটু গোজামিল টাইপের একটু অংশ। ভার্টিক্যাল ইন্টারফেস, একটা মিনিট প্লিজ, আসসালামু আলাইকুম। তো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার খুবই কমপ্লেক্স, অর্থাৎ টিকিট কাটতে গেলে আপনাকে হ্যাসেল করতে হচ্ছে, পোহাতে হচ্ছে। এখন এই যে আপনার যে হ্যাসেল করতে মানে পোহাচ্ছেন, এটা নিয়ে অ্যাকচুয়ালি ওদের মেইন যে আপনার ইন্টারফেসটা চেঞ্জ করা, ওইটা বিষয়টা। দেখেন ব্যাড ইউএক্স ইন বুকিং সিস্টেম, তারা যে কথাটা বলছে ব্যাড ইউএক্স ইন বুকিং সিস্টেম, কি কি বুকিং সিস্টেম দেখেন, ডিপার্চার সিটি, অ্যারাইভেল সিটি, এই যে অংশটা আছে, এই অংশটা তাদের কাছে মানে পূর্ত না, তাদের মনোপূর্ত না। এরপর খেয়াল করে দেখেন 3 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্যালেন্ডার সিলেকশন ইন্টারফেস। এই যে ক্যালেন্ডার যে সিলেকশন ইন্টারফেসটা আছে, সেই সিলেকশন ইন্টারফেসটাও ভালো না। তারা কিন্তু ফার্স্ট হচ্ছে প্রবলেমগুলো বলতেছে। দেখেন আমরা যখন একটা ইউআই ডিজাইন করব, তখন আমাকে কি করতে হবে, পার্ট বাই পার্ট কাজ করতে হবে। একটা ডিজাইনের পার্ট বাই পার্ট কাজ করতে হয়। একদম ফার্স্ট যে কাজটা করলো সেটা হচ্ছে কি কারণে সে রিডিজাইন করতে চাচ্ছে সেটা প্রকাশ করলো, বা প্রজেক্ট সম্পর্কে জানালো। একদম ফার্স্ট প্রজেক্ট হলো যে ওইখানে বুকিং সিস্টেম নিয়ে সমস্যা। এরপরে বললো যে রিডিজাইন করা দরকার, কোথায়, এই বুকিং সিস্টেমের এই অংশগুলোর মধ্যে। তো এই অংশগুলোর মধ্যে কি কারণে বুকিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে, তখন আবার এটার মধ্যে দেখেন কনফিউশন অ্যান্ড আউটডেটিং ইউজার ইন্টারফেস, ব্যাড ইউএক্স ইন বুকিং সিস্টেম। এটা কিন্তু আপনাকে বলতে হবে যে কি কারণে আপনি এই কথাটা বলছেন, কি কনফিউশনটা আছে এটার মধ্যে, এই জিনিসটা বলে দিবে সে। এই জন্য লিখছে দ্য বুকিং সিস্টেম অফ দ্য সাইট হ্যাজ কমপ্লেক্স ইন্টারফেস, ভার্টিক্যাল ইন্টারফেস ওভারল্যাপ দ্য ইনফরমেশন অফ দ্য ইচ সেকশন, ওভারল্যাপিং করতেছে, ইট ইজ ভেরি কমপ্লেক্স সিস্টেম। তারপর হচ্ছে ব্যাড ইউএক্স ইন বুকিং সিস্টেম, দ্য বুকিং সিস্টেম অফ দ্য সাইট হ্যাজ কমপ্লেক্স, ওই একই জিনিস কথাটা লিখছে যে বুকিং সিস্টেমে সমস্যা আছে। এরপর দেখেন ক্যালেন্ডার সম্পর্কে কি লিখছে, দ্য ক্যালেন্ডার ইন্টারফেস অনলি শো 1 মান্থ টু সিলেক্ট দ্য ডেট, একটা মাসেরটা শো করে। ইট টেক্সট মোর ক্লিক টু সিলেক্ট দ্য মান্থ অ্যান্ড ডেট, যদি আপনাকে অন্য মাসে যেতে হয় তখন আপনাকে অনেকগুলো ক্লিক করে করে আলাদা আলাদা অংশে যেতে হয়। এই যেখানে লিখে দিছে, সে বলেই দিছে যে ডিপার্চার সিটি, অ্যারাইভেল সিটি, কমপ্লেক্স টেক্সট ফিল্ড, the text field selection of the departure and arrival city does not allow the user to type their expecting এয়ারপোর্ট এবং সিটি নেম অ্যান্ড সিটি নেম। অর্থাৎ তাদেরকে আদার্স একটা সিস্টেম আছে না, যে আদার্স সিস্টেম আমরা গিয়ে লিখে দেই, ওই সিস্টেমটা নাই। এখন উনিখানে যদি বাংলাদেশ লেখা থাকে তাহলে বাংলাদেশ হবে, আর যদি মনে করেন ইন্ডিয়া লেখা থাকে ইন্ডিয়াই হবে, এছাড়া চেঞ্জ করার কোনো ওয়ে নেই। এরপর খেয়াল করে দেখেন মোর ক্লিক ওয়েল চুজিং ইনফরমেশন করার জন্য অনেকগুলো আপনার ক্লিক করতে হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই জায়গাটার মধ্যে। ওয়েল চুজিং প্যাসেঞ্জার্স নাম্বার, দ্য সিট টেক্স আনইউজুয়াল ক্লিক ইন দ্য ড্রপ ডাউন, অনেকগুলো করতে হয়। যেমন অ্যাডাল্টের মধ্যে যাইতে হবে নান নান, এরপর অ্যাডাল্ট 1, অ্যাডাল্ট নান নান, অর্থাৎ অনেকগুলো আলাদা আলাদা ক্লিক করে 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 যেতে হবে, অর্থাৎ খুব ইজি জিনিসটা না। তারপরে দেখেন কনফিউজিং কালার ইন এরর মেসেজ, যদি আপনার কোনো কাজটা না হয় তখন আপনার এরর আসার কথা না, সেখানে আপনার এরর মেসেজগুলো আমরা সাধারণত যেটা দেখি রেড কালার, কিন্তু এইখানে দিছে দেখেন গ্রিন কালার, যেটা দেখাই আমরা সেটা, যেটা মানে এটাকে বলা হয় যে সাকসেসফুল আমরা বললে দেখি যে গ্রিন আসে। তো এইখানে দেখেন কনফিউজড করে দিতেছে সে, এটাও তাদের একটা পার্ট। এরপর দেখেন মাল্টি সিটি টেক্সট টু অ্যানাদার পেজ, যদি মাল্টি সিটি আপনাকে করতে হয় তাহলে আরেকটা সিটিতে মানে আরেকটা পেজে চলে আসে। এই যে এখানে যে জিনিসটা আছে অ্যারাইভেল সিস্টেমটা, যদি অন্য সিটির মধ্যে আমি চিন্তা করি, তখন সে কি করতেছে,
আমাকে অন্য আরেকটা পেজে নিচ্ছে, ওইখান থেকে বাছাই করে করে আমাকে কাজটা করতে হবে। এরপর দেখেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি বাটন, অর্থাৎ আপনি যদি এটার মধ্যে ইউজ করতে চান, যেমন সার্চ ফ্লাইট, সেন্ড ভিয়া মেইল, ফাইন্ড ফ্লাইট, সিলেকশন, কন্টিনিউ, অর্থাৎ অনেকগুলো স্টেপ পার হয়ে গিয়ে দেন হচ্ছে কাজ করতে হচ্ছে আপনাকে। নন রেসপন্সিভ মোবাইল ভার্সন, অর্থাৎ আমরা একটা কথা বলছিলাম আপনাদেরকে যে এই যে আপনার গ্রামীণ ফোন যে বিষয়টা আছে, গ্রামীণ ফোনের যে ওয়েবসাইটটা আছে, এটা আমরা জানি রাইট বাটন ক্লিক করে যদি ইন্সপেক্টে যদি ক্লিক করে এই যে কর্নার মধ্যে যদি আমি ক্লিক করি, তখন সে কিন্তু আপনার মোবাইলের সাথে রেসপন্স করতেছে, সেই টোটাল জিনিসটা কিন্তু মোবাইলের সাথে রেসপন্স করতেছে, তাই না? আর এইখানে একটু খেয়াল করে দেখেন ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে আপনার নন রেসপন্সিভ মোবাইল ওয়েবসাইট, নন রেসপন্সিভ মোবাইল ভার্সন, অর্থাৎ মোবাইলে যখন যাচ্ছে তখন অ্যাকচুয়ালভাবে রেসপন্স করতেছে না, সে মোবাইলে যখন যাচ্ছে তখন এটা আপনার রেসপন্স ঠিকঠাক মতো রেসপন্স করতে, দেখেন নিচে ঠিকঠাক মতো রেসপন্স করতেছে না, অ্যাকচুয়ালভাবে রেসপন্স করতেছে না, এই জন্যই তারা হচ্ছে এটা নিয়ে কথা বলতেছে। এরপর একদম লাস্টে দেখেন নন রেসপন্সিভ মোবাইল অপশন, আমরা এটা গেলাম, এখান থেকে আমি বাদ দিয়ে দিই। এখন দেখেন এই হচ্ছে ওদের প্রবলেম, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তাদের প্রবলেমগুলো বলছে। এখন দেখেন তাদের ডিজাইন সম্পর্কে তারা বলবে, তাদের ডিজাইন বলবে কি করবে, যে ওরা কি ডিজাইন প্রোভাইড করতে চাচ্ছে। এই যে রিসার্চ যে করছে, রিসার্চ করার পর এখন আমাকে ডিজাইন কনসেপ্টে যাইতে হবে। ওয়ার্কিং অন এ সাচ কমপ্লেক্স প্রবলেম ইন নেভার এ পিচ অফ cake, so we followed the UX process to find the best solution for our user. The clear shortcut and the sequence of tasks help us deliver this project in the most effective way. এরপরে লিখছে হচ্ছে fly with us on the journey from the conception to final design destinations. We tried our best to make the journey smoother than before. Define the problem, ওনারা প্রবলেমটা ডিফাইন করছেন। কম্পিটিটিভ অ্যানালাইসিস, এরপর হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস করবে, যারা হচ্ছে কম্পিটিটিভ আছে তাদের সাথে অ্যানালাইজ করবে। ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারভিউ, যারা এটাকে ইউজ করেন অর্থাৎ বিমান বাংলাদেশ ইউজ করেন তাদের হচ্ছে আপনার ইন্টারভিউ নিতে হবে। এরপর হচ্ছে ইউজার পার্সোনা, যারাদের থেকে আমি ইন্টারভিউটা নিচ্ছি, যাদের ইন্টারভিউগুলো আমরা গ্রহণ করব তাদের পার্সোনালিটি সম্পর্কে জানতে হবে, তাদের ব্যক্তিগত বিষয়গুলো বা তাদের পার্সোনাল জীবন সম্পর্কে আমাকে আইডিয়া নিতে হবে। এরপর হচ্ছে ইনফরমেশন আর্কিটেকচার, এবং যখন আমরা সবগুলো ইনফরমেশন নিলাম, এই চারটা জিনিস ইনফরমেশন নিলাম, ওইটার আবার একটা আর্কিটেকচারের রূপে একটা স্কেচ রূপে দাঁড় করাইতে হবে, ওয়্যার ফ্রেম দাঁড় করাইতে হবে একটা, তারপর ইউজার টেস্টিং দেখতে হবে, ভিজুয়াল ডিজাইন, দেন হচ্ছে আপনার প্রোটোটাইপ। এই হচ্ছে ওদের ডিজাইন কনসেপ্ট, অর্থাৎ এই ডিজাইনগুলো তারা করবে। তো প্রথমে দেখেন ডিফাইন দ্য প্রবলেম, প্রবলেমটা কি সেটা হচ্ছে আপনার ডিফাইন করছে, প্রথমত আমরা ডিফাইন করলাম। এরপর হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিসে গেছে। এই যে কম্পিটিটিভ অ্যানালাইসিস, যে ওর যারা হচ্ছে কম্পিটিটিভ আছে, কম্পিটিটর আছে আপনার, ওর সাথে যে মার্কেটে পাল্লা দেওয়ার মতো যারা আছে তাদের সাথে আমাকে কি করতে হবে, রিসার্চ করে তাদের সাথে আমাকে দেখতে হবে, অ্যানালাইজ করতে হবে যে তাদের আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায়। যেমন খেয়াল করে দেখেন, ওয়েল ডুইং রিসার্চ উই ফাইন্ড সাম ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কম্পিটিটর হু হ্যাভ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্লাইট। খেয়াল করে দেখেন যে বিমান বাংলাদেশের সাথে টেক্কা দেওয়ার মতো, যেমন নভো এয়ার আছে, তারপর হচ্ছে ইউএস বাংলা, তারপর হচ্ছে আপনার আরেকটা কি জানি আছে, এমিরেটস আছে, এরকম বাংলাদেশের মধ্যে আরও কয়েকটা আছে যারা এখন হচ্ছে রিজেন্ট আসছে, এরকম এইগুলোকে নিয়ে রিসার্চ করতে হবে। কেন রিসার্চ করতে হবে, সমান অর্থাৎ মার্কেটে যারা আছেন ওই সেক্টরগুলোর মধ্যে রিসার্চ করতে হবে। এর মধ্যে খেয়াল করে দেখেন দে হ্যাভ সাম স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইনসাইড দ্য কোম্পানি, অর্থাৎ কোম্পানির মধ্যে কিছু স্ট্রেংথ সাইড আছে, কিছু উইকনেস সাইড আছে, সেই জিনিসগুলো কি করবে আপনাকে ঘাটতে হবে। এগুলো নিয়ে কিভাবে ঘাটবেন, ফার্স্টে হচ্ছে নব এয়ারের কি কি মানে সুবিধা আছে, যে কি কি ওরা হচ্ছে স্ট্রং কোথায়, উইকনেস কোথায়, আপনাকে উইকনেস এবং আপনার স্ট্রেংথ এই দুইটা নিয়েই কাজ করতে হবে, বুঝতে পারছি। দেখেন অকুপাইড বাই টুসুকা গ্রুপ, মেইন হাব ইজ এ শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর,
সরি শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপর হচ্ছে আপনার ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইল, তারপর হচ্ছে আপনার ফ্লিট সাইট 6 ফ্লাইং টু 9 ডেস্টিনেশনস ইনক্লুডিং ইন্ডিয়া, 9টার জায়গায় ঘুরে। কি এখানে উইকনেসটা কি? ডোন্ট হ্যাভ ইনাফ ডোমেস্টিক ফ্লাইট, অভ্যন্তরীণ ফ্লাইট খুবই কম। অনলি হ্যাভ ওয়ান ইন্টারন্যাশনাল ফ্লাইট জাস্ট ইন ইন্ডিয়া। ডোন্ট হ্যাভ এনি ফ্লাইট টু ইউরোপ, ইউরোপের কোনো অংশ নেই। তারপর হচ্ছে আপনার দেখেন, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আসলে এগুলো কেন দেখতেছে, তো এটার সাথে ওর গাটা কি? আমরা যে কথাটা বলছিলাম যে বুকিং সিস্টেমের ক্ষেত্রে ওরা হচ্ছে বুকিং সিস্টেম নিয়ে কাজ করতেছে, সো বুকিং সিস্টেম নিয়ে যখন কাজ করতেছে তো তখন ওর বুকিং সিস্টেমটা কিন্তু দেখতে হবে যে কোথায় কোথায় কিভাবে বুকিং করে। তো ওর কিন্তু বাইরে ইন্টারন্যাশনাল পাচ্ছি না, ওরা হচ্ছে ডোমেস্টিক পাচ্ছি। এখন দেখেন ইউএস বাংলায় দেখি, ইটস এ সাবসিডারি অফ ইউএস বাংলা গ্রুপ, মেইন হাব ইজ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্কাই স্টার, এই যে স্কাই স্টার এটা বলতেছে আর কি, স্কাই স্টার। তারপর হচ্ছে আপনার ফ্লিট সাইজ 7, তারপর হচ্ছে আপনার ফ্লাইং টু এত 16 ডেস্টিনেশন ইনক্লুডিং ইন্ডিয়া এবং কাতার, কাতার এবং ইন্ডিয়া সহ 16টা জায়গায় যায়। ডোন্ট হ্যাভ ইনাফ ডোমেস্টিক ফ্লাইট, ভিতরে অভ্যন্তরীণ ফ্লাইট খুবই কম। including flights only in Asia, don't have any flight to Europe, একটা ইউরোপে যাওয়ার মতো কোনো নাই, ফ্লাইট নেই। এরপর চলেন এমিরেটস নিয়ে কথা বলছে, এমিরেটসটা নিয়ে কথা বলি। ইটস এ সাবসিডিয়ারি অফ দ্য এমিরেটস গ্রুপস, মেইন হাব ইজ দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্কাইওয়ার্ড, fleet size 258, flying to 161 destination in 6 continents, strong brand identity, strong workforce, over 50,000 cargo business। দেখেন উইকনেস কি কি আছে, ডিফিকাল্ট টু অকুপাই ইউএস মার্কেট, does not cater বাজেট অ্যান্ড দ্য মিডল ক্লাস ট্রাভেলার্স, মিডল ক্লাসের জন্য ট্রাভেলার জন্য সমস্যা আছে, বাজেট নাই। ডোন্ট হ্যাভ এনি ডোমেস্টিক ফ্লাইট ইন বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে কোনো আপনার ডোমেস্টিক ফ্লাইট নাই। এ হচ্ছে কম্পিটিটর যে অ্যানালাইসিসটা ছিল, সেই কম্পিটিটর অ্যানালাইসিস। এরপর দেখেন কম্পিটিটর অ্যানালাইসিস গেল, এরপর হচ্ছে ইউজার ইন্টারভিউ নিতে হবে। এখন ইউজার যে ইন্টারভিউটা নেব, ইউজার ইন্টারভিউটা কেমন হয় সেটা একটু দেখি। We conduct a note taking type interview where are the people who all reported on the airplane at last one every 2 months, either for their job training, business, travel or visiting family। যারা গত এক বছরে, বিশেষ করে আপনার 2 মাসের ভিতরে আপনারা যারা আসা যাওয়া করছেন তাদের, আমরা সাধারণত যেটা করবো সেটা হচ্ছে 1 বছরের ভিতরে যারা যাওয়া আসা করছে বা ইউজ করতেছে বা এই সেক্টরে আছে এরকম লোকদের সাথে আপনার কথা বলবেন। ইন্টারভিউ টাইপ হচ্ছে আপনার কি টাইপের, নোট টেকিং, অর্থাৎ আপনি বলবেন আমি কথা বলবো। হোয়াট এয়ারলাইন্স ইজ ইয়োর ফেভারিট টু ফ্লাই, হাউ ডু ইউ বুক ইয়োর এয়ার টিকেট, কীভাবে আপনি এয়ার টিকেট বুক করেন, ডু ইউ প্রেফার আর্নিং ফ্রিকুয়েন্স ফ্লাইং মাইলস, হাউ ডু ইউ বুক ইয়োর এয়ার টিকেটস, একই কথা মানে দুইবার চলে আসছে। তারপর হচ্ছে আপনার ডু ইউ নিড ফুল রিফান্ড ইন টার্ম অফ দ্য ক্যান্সেলিং বুকিং, যদি আপনি ক্যান্সেল করেন তাহলে কি আপনাকে ফুল টাকা ফেরত দিয়ে দিতে চাচ্ছেন কি না। হোয়াট আর দ্য কি প্রবলেম ডু ইউ ফেস হুইলিং বুকিং অ্যান্ড এয়ার টিকেট, হোয়াট amenities have made your flying experience the most positive, what in-flight entertained অপশন উড ইউ এনজয় মোস্ট অ্যান এ ফ্লাইট। এই অপশনগুলো, এই কোয়েশ্চেনগুলো করবেন। তবে এইখানে ওরা ওদের মতো সাজাইছে, আপনারা আপনাদের মতো সাজাবেন। নোট টেকিং 15 মিনিট, 5 জন পারসন। তারপর হচ্ছে দেখেন যাদের কাছ থেকে ইউজার ইন্টারভিউগুলো নেওয়া হয়েছে তাদের পার্সোনালিটি, ইউজার পার্সোনা, উই ক্রিয়েটেড এ পার্সোনাল provisions persona for a typical user of the Biman Bangladesh airline based on online research and the base of the user within the user interview। এই যে যাদেরকে আপনি নিচ্ছেন তাদের নিয়ে আপনার একটা বায়োডাটার আপনার ইউজার পার্সোনা একটা তৈরি করতে হবে। এরকম দুইজনে দুইটা পার্সোনা তৈরি করছেন,
কেন পার্সোনা তৈরি করছেন? তাদের পার্সোনালিটি বিবেচনা করার জন্য, যে তাদের কাছ থেকে যে আমি এই জিনিসটা নিছি বা আপনাদেরকে মোটামুটি এখান থেকে একটা ইন্টারভিউ নিছি, আসলে কি ওদের মানে যোগ্যতা আছে কিনা। আমি যদি রিক্সাওয়ালার কাছে গিয়ে বলি ভাই বিমান কিভাবে, মানে বিমানে যে আপনি কাজ করেন তাহলে কেমন হয়, কি হয়, সরি আপনি বিমানে যে চড়েন কেমন খরচ হয়, তখন সে বলবে ভাই আমি তো বিমানই চোখে দেখিনি। তো এই জন্য যখন ওইসব লোকের কাছে আমাকে ইন্টারভিউ নিতে হবে যারা হচ্ছে সচরাচর সবসময় আপনার বিমান ব্যবহার করে। আচ্ছা, এরপর হচ্ছে ওয়্যার ফ্রেম। এই ওয়্যার ফ্রেম তৈরি করতে হবে আমাকে। এই ওয়্যার ফ্রেমটা হচ্ছে যে আপনি কি করলেন, পেন্সিল দিয়ে স্ক্র্যাচ করে, অথবা আপনি ইচ্ছা করলে আপনার সফটওয়্যারের মধ্যে ফটোশপ অথবা ইলাস্ট্রেটরের মধ্যে জাস্ট দাগ ক্রিয়েট করে, অর্থাৎ আপনি লাইন ক্রিয়েট করে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। অর্থাৎ আপনি কি করবেন, যে ওদের কাছ থেকে ইন্টারভিউ পার্সোনাল ইনফো নিয়ে ওটার জন্য আপনি কি করবেন, আপনি আপনার প্রয়োজন মতো করে একটা স্ক্র্যাচ করতে হবে এটাকে। এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। স্ক্র্যাচ করতে হবে। স্ক্র্যাচ করার পর যেই যে প্রবলেমগুলো নিয়ে আপনার স্ক্র্যাচ করা হয়েছে ওই স্ক্র্যাচগুলোকে এইভাবে আপনার খাতার মধ্যে করতে হয়। এটাকে বলা হয় ওয়্যার ফ্রেম। আর ইউএক্স ডি প্রসেসের মধ্যে এটাও একটা পার্ট। এরপরে খেয়াল করে দেখেন স্টাইল গাইডের মধ্যে কি কাজ করছেন, অর্থাৎ কোন টেক্সটটা ইউজ করছেন, কত ইউজ করছেন, সব এখানে দেওয়া আছে। 60 পয়েন্টস, 34 পয়েন্টস, 20 পয়েন্টস, কোনটা কত প্রবলেম ইউজ করবে সেটা দেখুন। এক্সপ্লোর দ্য আননোন উইথ দ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন, মেইন হেডিং 60 পয়েন্টস, সাব হেডিং 34 পয়েন্টস, প্যারাগ্রাফ 20 পয়েন্টস দিয়ে লিখছে। দেখেন কালার কি কি ইউজ করছে সব কিছু। এবার দেখেন ফোনের জন্য সাইজ কত, তারপর হচ্ছে আপনার ট্যাবলেটের জন্য সাইজ কত, আর ইউজারের জন্য সাইজ, ডেস্কটপের জন্য সাইজ কত, এই সাইজটাও সে বলে দিছে এখানে। এই হচ্ছে ভিজুয়াল ডিজাইন, এই হচ্ছে ডিজাইন কনসেপ্টে চলে আসছে। বুঝতে পারছি? এটা হচ্ছে মেইন ডিজাইনে চলে আসছে। এই হচ্ছে মেইন ডিজাইনটা চলে আসছে। এবার চলেন আমি এইটার সাথে এইটার একটু তুলনা দিই। সরি, দেওয়ার মতো ওয়ে নাই, আমি একটু পরে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে মেইন ডিজাইনে চলে আসছে, মানে ওই যে ডিজাইনটা ছিল ওইটার থেকে চেঞ্জ হচ্ছে এটা। এই হচ্ছে আপনার মেনু বার, এটাকে বলা হয় ইউআই। এই যে এই অংশটা দেখতেছি আমরা, এই যে লম্বাটে, এটাকে বলা হয় ইউআই ডিজাইন। বুঝতে পারছি? অর্থাৎ ইউজার ইন্টারফেস। এখানে খেয়াল করে দেখেন এই হচ্ছে আপনার তারা যখন রিসার্চ করলো, রিসার্চ করার পর ডিজাইনে যখন নিয়ে আসছে, এই হচ্ছে তাদের ডিজাইন। আওয়ার লেটেস্ট প্রাইস ডিলস, কোথায় যাবেন না যাবেন সব কিছু, এক্সপ্লোর দ্য ইউজার উইথ দ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এই অংশটা আছে। এই যে দেখেন কিছু ছবি দেওয়া আছে, ফাইন্ড মোর, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অংশটা শেষ। অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিজাইন, এটা হচ্ছে ভিজুয়াল ডিজাইন। এরপর খেয়াল করে দেখেন যেই যে পার্টগুলোর মধ্যে প্রবলেম ছিল ওই পার্টগুলো এখানে দেওয়া আছে। যেই যে পার্টগুলো নিয়ে কাজ করবে ওই পার্টগুলো এখানে অ্যাড করে দিছে। এই যে দেখেন একদম প্রথম যে বিষয়টা আছে এখানে হচ্ছে সার্চ ইওর রেজাল্ট। আপনার টিকিট সম্পর্কে, আপনি কোথায় যাবেন না যাবেন, টোটাল বিষয়গুলো, অর্থাৎ তারা যে প্রবলেমগুলো ফেস করছিল সেই প্রবলেমের প্রত্যেকটা একদম আপনার পাই টু পাই করে আপনার রিসার্চ করে দেন হচ্ছে আপনার ইন্টারফেসটা তৈরি করে দিচ্ছে। দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি যখন একটা টিকিট বুক করতে যাচ্ছেন, বুক করতে গিয়ে যদি দেখেন যে আপনার ফ্লাইট, আপনার সিটটা হচ্ছে এই জায়গায় পড়ছে, এই জিনিসটা যদি আপনি না জানেন তখন যেটা হয় সেটা হচ্ছে আমি আমার মতো একটা নিয়ে নিলাম। কিন্তু আপনি যদি দেখতে পারি যে কোথায় কোন সিটটা খালি আছে কোনটা খালি নেই, খুব সহজে ওটা বুকিং করতে পারি। তো ওনারাও এই জিনিসটাকে ওনারাও এটাকে কি করছেন, মাথায় রেখে কাজ করছেন। অর্থাৎ আপনাকে দেখায় দিয়েছেন যে কোথায় কোন সিটটা নিলে আপনি দেখতে পাবেন। বুঝতে পারছেন? তা আমি যদি এই সিটটা নিতে চাই, এই সিটটা আমি ইচ্ছা করলে বুক করতে পারবো। অর্থাৎ ওই সিস্টেমটাও দেখায় দিচ্ছে। এখানে আপনার ওই যে সিটির বিষয়ে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে ওই বিষয়টা আমি দেখি তো এখানে আলাদাভাবে দেখানো যায় কিনা আপনাদেরকে। জুম করে দেখাইতে পারতেছি না, জুম হচ্ছে না, ফেটে যাচ্ছে। যে এইখানে যে বিষয়গুলো আপনার ছিল সেই বিষয়টা আপনার অফ করে দিচ্ছে, না হলে আপনার দেখাতে পারতাম। অর্থাৎ ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বোঝা গেলে আপনাদের দেখানো যেত। এখানে আপনার ওই যে বিষয়গুলো নিয়ে কথা বলছে পাই টু পাই এখানে আপনার আলাদা আলাদা করছে। এখন একটা লোক
ইজিলি টিকিট বুক করতে পারবে, এজন্য যা যা দরকার ছিল তা করছে। আচ্ছা, এরপরে হচ্ছে মোবাইল রেসপন্স। যদি মোবাইলে যদি যায় তখন এইভাবে রেসপন্স করবে, এরকম ভাবে রেসপন্স করবে, বুঝতে পারছেন? বুকিং সিস্টেম ইন্টারফেস ইন্টারঅ্যাকশন, বুকিং সিস্টেম যে ইন্টারঅ্যাকশনটা ছিল সেটা খেয়াল করে দেখেন। জার্নি অফ অপশন, এই যে দেখেন সিট সিলেকশন ইন্টারঅ্যাকশনস, এই যে সিট সিলেকশন ইন্টারঅ্যাকশন দেখাচ্ছে। তারপর হচ্ছে আপনার ভিজুয়াল এলিমেন্ট, যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো দেখেন। নিউ ইয়র্ক, দুবাই, যে নিউ ইয়র্কের কোন সিটিতে যাবেন না যাবেন সব কিছু আছে। দুবাইয়ের কোথায় যাবেন না যাবেন দেখেন এখানে আপনার যে প্রবলেমগুলো ছিল আর কি, যে আমি ফ্লাইট থেকে কোন জায়গায় নিব না দিব সেগুলো যেমন একজন একজন করে আপনার করতে হচ্ছিল, অনেকগুলো ক্লিক করতে হচ্ছিল, এখানে আপনার করতে হচ্ছে না। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে দেখেন ক্যালেন্ডারের বিষয়টা, যে একটা আপনি ওইখানে গেছিল ছিল যে একটা, কিন্তু এখান থেকে দেখেন আপনি ইচ্ছা করলে মার্চের 19 এপ্রিল, অর্থাৎ আপনি ইচ্ছা করলে একসাথে যে কোনো এইখান থেকেই আপনি যদি মার্চ এপ্রিল মে জুন এরকম করে নেন খুব সহজে আপনি করতে পারেন। কোনখানে নেবেন, ইকোনমি নেবেন না প্রিমিয়ার নেবেন, বিজনেস ফার্স্ট ক্লাস কোনটা নেবেন, এখান থেকে ইউজ করতে পারবেন, খুব সহজেই কাজটা করে দিচ্ছে। তো যারা যারা করছেন দেখেন হচ্ছে সাইফুদ্দিন আহমেদ তারেক ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইনার, সোহেল আহমেদ নাসিম ইউজার ইন্টারফেস ডিজাইনার, আরাফাত আহমেদ চৌধুরী ইউজার ইন্টারফেস ডিজাইনার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটা হচ্ছে বিহান্সে দিয়ে দিছে যাতে আপনি দেখেন, দেখে যদি বুঝতে পারেন। তো এটা হচ্ছে আপনার, এগুলোকে বলা হয় আপনার ইউজার ইন্টারফেসের যে সিস্টেমটা সেটা। তো এইভাবে আপনাকে প্রত্যেকটা, যখনই আপনি একটু, তো এইভাবে আপনার দেখেন আপনি যদি যে কোনো বিজনেস যদি শুরু করতে চান, আগে হচ্ছে একটা প্রসেসিং করতে হয়, অর্থাৎ এই বিজনেসটা কি এখানে চলবে কি না, এই বিজনেসটার ডিমান্ড কেমন, এই বিজনেসটা সম্পর্কে মানুষ কি বলে, এই বিজনেসটা আমি এখানে দিব, কাস্টমার কেমন পাবো, এখানে কি কি ধরনের মানে প্রোডাক্টগুলো চলে, কোন কোন প্রোডাক্টের চাহিদা বেশি, আর ভ্যারাইটিস প্রোডাক্ট কি চলে কি না, এই জিনিসগুলো যখন আপনি টোটাল জিনিসগুলো যখন বিশ্লেষণ করবেন আগে, অর্থাৎ আপনি এক জায়গায় একটা কিছু করে বিজনেস চালু করতেছেন, আপনি ওই এলাকাটার মধ্যে 15 দিন সময় দিলেই বুঝে যাবেন যে আসলে আপনার এই বিজনেসটা চলবে কি না ওই এলাকায়। কারণ আপনি যখন ওই রিলেটেড সবগুলোর মধ্যে যখন করবেন, যে যাবেন গিয়ে দেখবেন, একটু দাঁড়াবেন, দেখবেন যে কয়জন কাস্টমার আসে, যে কতটুকুর মধ্যে দূরত্বের মধ্যে যদি আমি সবটা দেই তাহলে আপনার চলবে, কতটুকের ভিতরে সব নেই। তো এই যে বিষয়টা নিতে, এটাই হচ্ছে আপনার ইউএক্স, একটা প্রসেসিং। তো ইউএক্স প্রসেসের মধ্যে আরো কয়েকটা অপশন আছে যেগুলো মানে এটার মধ্যে ছিল না, বিমান বাংলাদেশ এয়ারলাইনের ছিল না। তো এটা হচ্ছে আপনার একটা যে ইউজার ফ্লো, যে আমি যে একটা ফ্লোটা আসে করতে যে বললাম না যে এখানে যে আপনার আসতেছে তারা হচ্ছে কারা, কোন এরিয়ার মানুষ, কতটুক দূর থেকে আসে, এই বিষয়গুলো একটু আগে যে বললাম ওইটা যে ইউজার ফ্লো, স্প্ল্যাশ স্ক্রিন, হোম, মেইন ম্যাপ ভিউইং, মানে আসতেছে থেকে এই কপি শপের মধ্যে যারা হচ্ছে কাস্টমার তাদের মেইন সোর্সটা কি, অর্থাৎ আসে থেকে। দেখেন টোটাল একটা সুন্দর করে দিচ্ছে, এটাকে বলা ইউজার ফ্লো। তারপর হচ্ছে আপনার দেখেন ফাইন্ড ইয়ার পারফেক্ট কফি, এটা গেলাম। অনবোর্ডিং দরকার নাই আমার, আদার স্ক্রিন, থ্যাঙ্কস ফর কফি ব্রেক, শেষ। তেমন একটা ভালো করে নাই, ফালতু। প্রসেস ডিজাইন, প্রত্যেকটার মধ্যে প্রসেস ডিজাইন পাবেন, তবে সিস্টেমগুলো সবই একই, জাস্ট হচ্ছে আপনার ডিজাইন কনসেপ্ট হতে বা আলাদা। আমি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ইউজার ফ্লো, আমি আপনাদেরকে আরেকটা এই যে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে দেখা করছিলাম, এটা হচ্ছে কার্ট শর্টিং। এটাকে কার্ট শর্টিংও বলা হয়, আবার আরেকটা নাম কি আছে যেন ভুলে গেছি। এই যে জিনিসটা আজ আছে এইটাকে বলা হয় আপনার এখানে কার্ট শর্টিং দিচ্ছে, অ্যাকচুয়ালি কার্ট শর্টিং না, এটাকে আরেকটা জানি কি বলে। সেটা হচ্ছে আপনি একজনের কাছ থেকে একটা আপনার ইনফরমেশন পাইছেন, ওটা হচ্ছে আপনার কি করতে হবে, লিখতে হবে। লিখতে দেখেন লেখা আছে হোম পেজ, সার্চ, সার্ভিস, ইন্সপিরেশনস, হেল্প সেন্টার, অর্থাৎ তারা কিন্তু আস্তে আস্তে সাজাচ্ছে, তারা তাদের সাজাচ্ছে, এগুলো হচ্ছে সাব মেনু।
যেমন এই যে আপনার এখানে যখন যাব দেখেন এখান থেকে অনেকগুলো সাব মেনু বের আসছে, ঠিক এইখানেও যখন আপনি এখানে যখন যাবেন মাউসটা রাখবেন তখন এখান থেকে সাব মেনু বের হবে। তো তারা একটা কি করতেছে, প্রোটোটাইপের মাধ্যমে একটা ডিজাইন ক্রিয়েট করতেছে, খেয়াল করে দেখেন ডিজাইন ক্রিয়েট করতেছে যে এটা হচ্ছে এটা 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 এরকম থাকবে, এটার ভিতরে থেকে এইগুলো বেরো আসবে, এটার ভিতরে থেকে এটা বেরো আসবে, এটার থেকে এটা আসবে, এটার থেকে আসবে আবার এটার আবার সাব মেনু হিসাবে দেখেন এটা এটা, এটার আবার এই দুইটা, এটার আবার এটা, আবার এটা থেকে আসবে দুইটা। এটাকে বলা হয়, আমি যে আমার জানার মতো প্রোটোটাইপ বলা হয়, আর এখান থেকে শর্ট কাটিং লিখছে। আর দেখেন ইনফরমেশন আর্কিটেকচার, ওই যে ইনফরমেশন আর্কিটেকচার নামের একটা অপশন মানে গিয়া করছিলাম, দেখছিলাম আমরা। তো ইনফরমেশন আর্কিটেকচারটা দেখেন একদম টোটাল ওই যে জিনিসটা আমি দেখাইলাম একটু আগে, এই যে দেখেন ইন্সপিরেশনের মধ্যে দুই তিনটা, এর মধ্যে আবার দুইটা, এবার তো মাই অ্যাকাউন্টের মধ্যে দেখেন এই যে এই জিনিসটাই, এই জিনিসটাকে সে কি করছে দেখেন, ইনফরমেশনগুলো যে পাইছে ওগুলো একটা আর্কিটেকচার তৈরি করছে। আর্কিটেকচার ডিজাইন প্রেস লো ফিডলিটি ওয়্যার ফ্রেম, এটা হচ্ছে লো ফিডলিটি ওয়্যার ফ্রেম অর্থাৎ আপনি স্ক্র্যাচ করবেন। আরেকটা হচ্ছে হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম, এটা হচ্ছে স্ক্র্যাচ করছেন আপনি। আর এটাকে বলা হয় লো হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম, এই যে একটু পরে দেখবেন এই যে হাই ফিডলিটি ওয়্যার ফ্রেম। অর্থাৎ এই জিনিসগুলো আমি তৈরি করছি ফার্স্টে, কি তৈরি করছি কিসে, হাতে স্ক্র্যাচ করে কাজ করছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ কম্পিউটারে করা, দেখেন মকআপ সহ তৈরি করা, দেখেন এই যে একদম টোটাল ইনফরমেশনটা, যে আপনার এখান থেকে শুরু, স্প্ল্যাশ পেজ থেকে শুরু, এক্সিলেন্ট সার্ভিস, এরপর হচ্ছে আপনার অ্যাফোর্ডেবল, এরপর এখানে আসবেন, এবারে রেজিস্ট্রেশন লগিং, তারপর এই অর্থাৎ ডিজাইন কনসেপ্ট থেকে শুরু করে টোটাল জিনিসটাই আপনার দেখানো হয়েছে এখানে। এই হচ্ছে আপনার থ্যাংক ইউ দিছে। আচ্ছা আরেকটা অপশন আছে, ওইটা আপনার এখানে আছে কিনা জানি না। অর্থাৎ ইউএক্স এর অনেকগুলো সিস্টেম আছে আর কি, ওই জিনিসগুলো আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করতেছে আর কিছু না। তার মেইন জিনিসটা বোঝানোর চেষ্টা করতে যে আসলে ইউএক্স কাকে বলে, ইউএক্স এর সিস্টেমটা কি, ইউএক্স এর কাজটা কি সেটা। ইউএক্স এর মেইন থিমটা হচ্ছে যে একটা প্রসেস, একটা ডিজাইন প্রসেস, অর্থাৎ একটা প্রসেস যেটাকে আপনাকে কি করতে হবে, ওইটা নিয়ে ঘেটে দেন হচ্ছে উইকনেস স্ট্রেংথ বের করে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, ওইটা নিয়ে সামনের দিকে আগাইতে হবে। এটা হচ্ছে ইউএক্স এর মেইন থিম। আমরা মনে হয় পাঠাওটা সবাই একদম খুব ভালো করে চিনি সবাই, এছাড়া বাকিগুলো তো আছে, ওগুলো আছেই। অর্থাৎ আমরা এক একজন এক এক সেক্টরে হয়তো বা এগুলো ইউজ করছি, কেউ আমরা যাতায়াতের জন্য ইউজ করছে পাঠাও উবার, আবার কেউ শপিংয়ের জন্য ইউজ করছে হচ্ছে আপনার আলিবাবা অথবা অ্যামাজন, আবার কেউ নিজের জবের জন্য ইউজ করছে যে bdjobs.com। এখন মনে করেন এই সব ওয়েবসাইট নিয়েই কথা বলি আপনাকে, যে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করার জন্য বিডি জবসে ঢুকলেন, ফার্স্টে ঢুকার পরেই সে আপনাকে যেই রিকোয়েস্টটা করবে সেটা হচ্ছে প্লিজ লগ ইন টু ইয়োর সাইট, অর্থাৎ আপনাকে ওদের সাইটে লগ ইন করার জন্য রিকোয়েস্ট করবে। যদি আপনার কাছে লগ ইন ইনফরমেশন না থাকে বা আপনি যদি এর আগে লগ ইন না করে থাকেন তাহলে কি করবে, সাইন ইন করেন, সাইন ইন করলেন, সাইন ইন করার পর সে আবার আপনাকে বলতেছে যে তোমার এখানে একটা ফোন নাম্বার দাও, ফোন নাম্বার ভেরিফিকেশন যাবে। তো ভেরিফিকেশন করলেন, করার পর আপনাকে কি কি করতেছে, করার পরে হচ্ছে আপনি গেলেন ওয়েলকাম, ওয়েলকাম যাওয়ার পর যে এখানে সেক্টরগুলো পাচ্ছেন যে অল জবস লেখা আছে, উপরে আপনি লিখলেন হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন জব। কারণ গ্রাফিক্স ডিজাইন জব যখন আপনি লিখছেন তখন গ্রাফিক্স রিলেটেড যে জবগুলো আছে সেই জবগুলো আপনার সামনে চলে আসছে, কিন্তু সাইডে অ্যাপ্লাই যে সিস্টেমটা আছে সেই অ্যাপ্লাই সিস্টেমটা নাই। সাপোজ মনে করেন আপনি এটাকে টোটালটা পড়ছেন, পড়ার পর সাইডে অ্যাপ্লাই অপশনটা নেই, আমি আপনাকে আপনাকে কি করতে হচ্ছে, এই জবের অংশটার মধ্যে ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে ফুলটা পড়বেন, পড়ার পর নিচে হচ্ছে অ্যাপ্লাইটা ক্লিক করবেন। এখন বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই যে আপনি প্রসেসটাতে আসলেন, এইখানে কি আপনার মনে হয়েছে যে এই জিনিসটা যদি থাকতো ভালো হইতো, বুঝতে পারছি কথাটা, যে এইটা যদি থাকতো ভালো হতো। এখন আপনি যা যা চাচ্ছিলেন
ওই অপশনগুলো কিন্তু সবই এটার মধ্যে ইনক্লুড আছে। সো এটার মধ্যে ইউএক্স এর প্রয়োজন নেই, এটার মধ্যে আপনার কোনো মতামত নেই। এখন মনে করেন পাঠাও পাঠাও উবার আপনি উঠলেন, আপনি যখন কল করলেন তাকে, সে কোন অবস্থানে আছে বা সে কোথায় আছে এই মুহূর্তে সেটা আপনি জানেন না। আপনি এতটুকু জানেন যে আশেপাশেই আছে, যে এতটুকুর মধ্যে আছে, যে এখান থেকে এতটুকু। যখন ওনার সাথে ফোনে কথা বলবেন তখন হচ্ছে আপনাকে লোকেশনটা বলে দেয় যে আমি এখন এই মুহূর্তে এখানে আছি। তো এইখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা কি? আমি কোথায় আছি এবং সে কোথায় আছে, দুজনের একজনের লোকেশন ট্রেস করতে পারতেছি না। যা হলে আমি বুঝতে পারতেছি অনেক সময় এমনও হয়েছে যে আমি কারণ বাজার দাঁড়ায় আছি, ওনাকে ফোন দিছি, পাঠাও বাবারকে ফোন দিছি, উনি বলতেছে যে হ্যাঁ আমি আসতেছি, সামনে আছি, কাছে আছি, আমি আসতেছি। কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে। ওকে ফাইন, 10 মিনিট। তো 10 মিনিট লাগতেছে, আমি রেখে দিছি। একটু পরে দেখি আবার গা করতেছে যে আপনার, আমি আবার ফোন দিচ্ছি, কোথায় আছি? এই তো আসতেছে, আর এই যে আমি জ্যামে আসছি। আচ্ছা ঠিক আছে। প্রায় আধা ঘন্টা পরে আসছে। উনি আসছে কোত্থেকে? সেই গুলিস্তানের কাছাকাছি থেকে, অর্থাৎ শাহবাগ থেকে আরেকটু ভিতরের দিকে, মৎস্য ভবনের দিকে থেকে আসছে। তা আমার কথা হচ্ছে, আমি যদি দেখতাম যে এতটা দূরত্ব আছে, প্লাস হচ্ছে ওনার আর আমার মধ্যে গ্যাপিং আছে, অনেক দূরত্ব একটা গ্যাপিং আছে, তখন কিন্তু আমি ওনাকে হায়ার করতাম না, বা উনিও এত দূরে এসে হায়ার করতো না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আসার পরে যখন শুনবে যে আপনি কোথায় যাবেন, দেখেন এত দূর থেকে উনি আসছেন, আসার পরে যদি উনি আমাকে বলেন যে আপনি কোথায় যাবেন, তখন আমি যদি বলি ধানমন্ডি যাব, তখন এইখান থেকে এখানে কিন্তু ধানমন্ডি কিন্তু খুব কাছে, যেটা অনেক জন্য পোষাবে না। এমনও হতে পারে যে আমার ছাড় দিয়ে ওনাকে 60-70 টাকা আমি ওনাকে ভাড়া দিব, বা 100 টাকা ওনাকে ভাড়া দিলাম, যে আমার পার্সেন্টেজ কেটে বা আমার বোনাস কেটে আমি ওকে 100 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু ওনার পোষাবে না। উনি কিন্তু অলরেডি 30-40 টাকার গ্যাস কিন্তু পুরে চলে আসছে, অলরেডি নষ্ট করে চলে আসছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনার বিষয়টা আছে যে উনি কোথায়, ডেস্টিনেশনটা কোথায় যাবে, প্লাস হচ্ছে আপনার উনি এই মুহূর্তে কোথায় আছেন, এই যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে অড টাইপের একটা বিষয়, যেগুলো আমাকে হ্যাসেল করতেছে, আমি বিরক্তি হচ্ছে এগুলোতে। এগুলো যদি আপনার, এখন যদি আপনি এটা নিয়ে ইউএক্স নিয়ে প্রসেসিং করেন, এর মধ্যে প্রথম হচ্ছে আপনার লগিং সিস্টেম, নাম্বার টু হচ্ছে কোথায় কে আছে না আছে সেটা সম্পর্কে ভালোভাবে জানা, নাম্বার থ্রি হচ্ছে আপনাকে যদি আপনি যদি কল অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে অবশ্যই এটাকে নিতে হবে, অর্থাৎ আপনাকে কাস্টমার ক্যারি করতে হবে, অর্থাৎ যে যে প্রসেসিংগুলো আছে। এরপর পে সিস্টেমগুলো। তো এইখানে ইউএক্স এর অনেকগুলো কাজ আছে, যেখানে আমি প্রবলেম ফেস করতেছি, যে এইটা এখানে করতে গেলে আমার প্রবলেম হচ্ছে, এটাকে কিভাবে সমাধানটা করা যায়, অর্থাৎ ক্লিয়ার হওয়া যায় কিভাবে, এটা ওই এক ক্লিকে বা দুই ক্লিকে করলে যাতে আমার সামনে চলে আসে, সহজ করে দেওয়ার। এই যে সহজ করে দেওয়ার প্রসেসটাই নামই হচ্ছে আপনার ইউএক্স। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তো অলরেডি 11টা 15 বেজে গেছে, 13 বেজে গেছে। আমরা কোনো কিছু কাজ করার আগে, কোনো কিছু করার আগে এর ভালো মন্দ সবগুলো দিক যাচাই বাছাই করার প্রেক্ষিতে দেন হচ্ছে আপনি কাজটার মধ্যে নামলেন, এটাকেই বলে হয় ইউএক্স। আচ্ছা, ইউএক্স এর সাথে ইউএক্স ডিজাইনারের সম্পর্ক কি, সরি গ্রাফিক্স ডিজাইনারের সম্পর্ক কি? ইউএক্স এর সাথে গ্রাফিক্স ডিজাইনের যে সম্পর্কটা সেটা হচ্ছে যে আপনি যদি ইউএক্স এর পরে গ্রাফিক্সে আসেন, মানে গ্রাফিক মানে ডিজাইনের মধ্যে আসেন, তখন হচ্ছে আপনি ডিজাইন প্রসেসটা বুঝতে পারবেন যে আসলে কি করা উচিত, কোন দিক দিয়ে কিভাবে যাওয়া উচিত। আরেকটা কথা বলি, ইউএক্স ডিজাইন ইজ ইকুয়াল টু আপনার না ইউআই ডিজাইনার না। জিনিসটা মাথায় রাখবেন যে যিনি গ্রাফিক্স ডিজাইনার তিনি ইউএক্স ডিজাইনার না। ইউএক্স হচ্ছে একটা প্রসেস, এবং উনি যে এটা যিনি করেন সেটা হচ্ছে আলাদা মানুষ, এটা যেই করেন সে হচ্ছে আলাদা মানুষ, আর গ্রাফিক্স ডিজাইন যিনি করেন সেটা হচ্ছে আলাদা মানুষ। বুঝতে পারছেন কথা? দুইজন কিন্তু দুইজন। এখন আপনি যদি ইউএক্স এ যদি পারদর্শী হন তখন হচ্ছে দেখবেন যে আপনার গ্রাফিক্স তেমন একটা হচ্ছে না। কারণ কারণ ইউএক্সটা অনেক, বললাম না, অনেক বড় প্রসেস। আপনাকে একটা কাজ শুরু করার একদম আদ্যপ্রান্ত, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে এটা নিয়ে রিসার্চ করতে হবে। এই টোটাল রিসার্চের পরে হচ্ছে যে রেজাল্টটা পাবেন সেটা হচ্ছে আপনাকে ইন্টারফেসে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটা ডিজাইনের মধ্যে নিয়ে আসতে হবে। তখন আপনার প্রয়োজন হচ্ছে ডিজাইন। বুঝতে পারছেন? তো এই জন্য যদি আপনি মনে করেন যে একজন ইউএক্স ডিজাইনার ইউআই না,
ইউএক্স যিনি, উনি আবার গ্রাফিক্স না বা অন্য কোনো ডিজাইনের না, যিনি ইউএক্স করতেছেন উনি শুধু ইউএক্স, আর যিনি গ্রাফিক্সের উনি শুধু গ্রাফিক্সের। যেমন আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেটা দেখলাম, ওটার মধ্যে খেয়াল করছেন নিশ্চয়ই, যে ওটার মধ্যে লেখা ছিল যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে যারা যারা করছেন, এর মধ্যে দেখবেন যে একজন ছিলেন হচ্ছে ইউএক্স ডিজাইনার, আর দুইজন হচ্ছে ইন্টারফেস ডিজাইনার। দুজন হচ্ছে ইন্টারফেস ডিজাইনার ছিল, অর্থাৎ দুজন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার ছিলেন, একজন হচ্ছে আপনার ইউএক্স ডিজাইনার ছিলেন। বুঝতে পারছেন? উনিও যে গ্রাফিক্স ডিজাইনার তা না। এখন আমি যে গ্রাফিক্স শিখতেছি, আমি যে ইউএক্স শিখতে পারবো না তা না, আমিও দিতে পারবো। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গ্রাফিক্সের দিক থেকে এটার দিকে সময় বেশি যাবে, অর্থাৎ এখানে আপনাকে রিসার্চ করে বের করতে সময় লাগবে, আর ওইটা হচ্ছে আপনাকে কি করতে হবে, দেন হচ্ছে এটা নিয়ে আপনি একটা ডিজাইন করবেন। এখন আপনার যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনার জানা থাকে, তখন হচ্ছে আপনাকে অন্য কারো মোকাবেলা করতে হচ্ছে না, আপনি নিজেই কি করতেছেন, ডিজাইন করে দেন হচ্ছে ইউজ করতে পারেন। আচ্ছা, তো এই হচ্ছে ইউএক্স এর যে পার্টটা সেটা। তো ইউআই আর ইউএক্স এর মধ্যে একটা গ্যা আছে, পার্থক্য আছে, আমি এখানে একটু আপনাদের দেখাই। কি লিখতেছে আমি নিজেই জানি না। এই যে খেয়াল করে দেখেন, ইউআই এবং ইউএক্স এর মধ্যে কিছু পার্থক্য আছে। তো আমরা তো জানলাম হচ্ছে ইউএক্স জিনিসটা কি। ইউএক্স হচ্ছে ইউজার ইন্টারফেস, সরি, ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ইউএক্স। আর ইউআই হচ্ছে, যে এখানে আমি একটা জিনিস আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম, যে গ্রামীণ ফোন নিয়ে আপনাদেরকে একটু উদাহরণ দেওয়া হয়েছিল। সেই গ্রামীণ ফোনের মধ্যে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি হচ্ছি একজন ইউজার, আমি এই ওয়েবসাইটেতে গেলাম, এইখানে গেলাম, এই যে দেখেন আমার সামনে যে গুগলের যে অংশটা আছে এটাও একটা ইন্টারফেস। এই যে আমি এখানে গেলাম, এটাও হচ্ছে একটা ইন্টারফেস, অর্থাৎ আমি যা দেখতেছি তাই হচ্ছে ইন্টারফেস। তো এই যে ডিজাইনটা আছে, অর্থাৎ ইন্টারফেসের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমাকে করতে হবে, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমাকে করতে হবে, এই ডিজাইনটা আমাকে করতে হবে এই গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। আর এটাকে কি করবেন, একজন ওয়েব ডেভেলপার উনি হচ্ছে কোডিং এর মাধ্যমে এটাকে লাইভে নেবেন। যেমন দেখেন, খেয়াল করে দেখেন, আমি যদি এখানে মাউসটা নেই বা এখানে মাউসটা নেই, এখানে মাউসটা নেই, তখন হাতের মতো আসতেছে, কারণ হচ্ছে এগুলি সবগুলো লিঙ্ক করা, সবগুলো লিঙ্ক করা। যদি আমি এখানে ক্লিক করি তখন যাবে, কিন্তু এই যে অংশটা আছে, এই ডিজাইনটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনার করা, উনি হচ্ছে এটাকে কি করছেন, লাইভে নিয়ে আসছেন, উনি হচ্ছে এটাকে লাইভে নিয়ে আসছেন। তো এখানে দুইজনের কাজ, একজন হচ্ছে গ্রাফিক ডিজাইনার, উনি হচ্ছে আপনার ইন্টারফেসটা তৈরি করে দিবে, আর দ্বিতীয়জন হচ্ছে একজন ডেভেলপার, যিনি হচ্ছে এটাকে লাইভে নিয়ে যাবে, যাতে আপনার ক্লিক করলে বা অংশ গেয়া করলে, এখানে ক্লিক করলে আমি যাতে গিয়ে কাজ করতে পারি, জাস্ট লাইভে নিয়ে যাওয়া। আর মেইন কাজটাই হচ্ছে আপনার একজন গ্রাফিক, অর্থাৎ এই যে ডিজাইনগুলো করে দেওয়া, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারের কাজ। তো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। তো এর আগে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইউএক্স আর ইউ এর মধ্যে পার্থক্যটা কি সেটা সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, মানে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার দেখে রেখে সলভ করে ফেলি, এটা পিএনজি তো এই জন্য এই প্রবলেমটা হচ্ছে। আমরা আমি একটু একটু ওপেন করে দেখাই। এখানে খেয়াল করে দেখেন, ইউএক্স এবং ইউআই দুইটা আলাদা আলাদা অংশ করে আছে। দেখেন, ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং, আর এটা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড সিস্টেমেটিক থিঙ্কিং। দুইটার মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য, একটা হচ্ছে ক্রিটিক্যাল ক্রিয়েটিভ থিঙ্কিং আর একটা হচ্ছে ক্রিয়েটিভ সিস্টেমেটিক থিঙ্কিং। এরপরে দেখেন,
ইউএক্স এর মধ্যে কি কি আছে, ইউজার রিসার্চ, একদম প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ইউজার রিসার্চ, আমাকে আগে রিসার্চ করতে হবে। এখানে দেখেন সবগুলো কিন্তু রিসার্চ সিস্টেম, সবগুলো দেখবেন যতগুলো আছে সবগুলো রিসার্চ সিস্টেম। প্রথমে আমাকে যে কাজটা করতে হচ্ছে প্রাইমারি রিসার্চ করতে হচ্ছে, তো প্রথমে আমি জাস্ট এটা নিয়ে কথোপকথন করব। এবার লেখেন দেখেন ডেস্কটপ রিসার্চ করছে, আমি এটা থেকে কথোপকথনের মাধ্যমে যেই ডাটাটা আমি পেলাম সেটা দিয়ে আমি ডেস্কটপ রিসার্চ করলাম কিভাবে, ওই যে ওয়্যার ফ্রেম টাইপের একটা কাজ করছিলাম, আমরা দেখছিলাম যে স্ক্র্যাচ করছেন, সেই স্ক্র্যাচটাকের মধ্যে কাজ করলাম। এবার কম্পিটিটর রিসার্চ, এই যে একটু আগে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে নভ এয়ার, ইউএস বাংলা, এই দুইটার মধ্যে যে কারা কম্পিটিটর তাদেরকে আমরা গিয়া করছিলাম, এদের উইকনেস এবং স্ট্রেংথ এই দুইটা জিনিস জানলাম। আমি আমি একজনের সাথে ঝগড়া করব, সাপোজ মনে করেন আমি একজনের সাথে ঝগড়া করব, এখন ওনার সাথে ঝগড়া করার আগে যদি আমি ওনার স্ট্রেংথ এবং ওনার উইকনেসটা যদি আমি জেনে নিই, তাহলে দেখবেন যে আমার রেজাল্টটা ভালো আসতেছে, অর্থাৎ আমি জিতে আসতে পারতেছি ওনার কাছ থেকে। কিন্তু আমি জানি না আসলে ওনার কতটুকু উনি শক্তিশালী বা ওনার উইকনেস কোথায় আছে কিছু জানি না, আমি জাস্ট গিয়ে আঘাত করলাম বা আমি ওনার সাথে ঝগড়া করলাম, তখন দেখা যাচ্ছে যে আমি ম্যাক্সিমাম সময় হেরে আসবো। কারণ কেন? কারণ হচ্ছে ওই যে উনি ওনার স্ট্রেংথ যে অংশটা আছে সেই স্ট্রেংথটা কাজে লাগানোর ফলে উনি জিতে গেছেন। আর আমি কি করলাম, আমি আমার রাগ অর্থাৎ আমি আমার নেগেটিভ সাইডটা আপনার কাজে লাগানোর কারণে আমি হেরে গেছি। তো এর আগে যদি আমি ওনার সম্পর্কে একটু জেনে নিতাম যে উনি আসলে কেমন, মানুষটা কেমন, এটা সম্পর্কে যদি আমার একটু আইডিয়া থাকতো, তাহলে মনে হয় আমি এই ভুলটা মানে আমার এই প্রবলেমটা হতো না। সো এই কম্পিউটারের রিসার্চটা আমি করে নিব। এরপর দেখেন রিসার্চ অ্যানালাইসিস, যে আমি যে রিসার্চগুলো করলাম সেটা হচ্ছে ইনসাইট অ্যান্ড ফাইন্ডিং, যে অপশন গাছ আছে কাস্টমার জার্নি ম্যাপ, তারপর হচ্ছে পার্সোনা, ওই যে আমরা দেখছি এমপিটি ম্যাপিং, সাইট ম্যাপিং, টাস্ক ফ্লো, ইউজার ফ্লো, এই যে বিষয়গুলো আছে আমরা সবগুলো একটা একটা করে দেখাইছি আপনাদেরকে। এই বিষয়গুলো আমরা নিয়ে কাজ করব। এগুলো দেখেন ইউএক্স এর মধ্যে এগুলো থাকে। দেখেন এই ডিজাইন আইডিয়েশন, যেটার মধ্যে আইডিয়া স্ক্র্যাচিং, যে আপনার আইডিয়া স্ক্র্যাচ করছে, দেন হচ্ছে ওয়্যার ফ্রেম তৈরি করছে, ফটো ট্রাইব, ওই যে আপনার কার্ডের মতো লাগানো ছিল, যে অর্থাৎ একটা কাগজের মধ্যে লিখা ওটা দেয়ালের মধ্যে লাগানো ছিল, ওইটা হচ্ছে ফটো টাইপ। ইউজার টেস্টিং, ইউজারকে আমরা দেখব, অর্থাৎ টেস্ট করে দেখব যে আমরা যে জাস্ট এটা ছাড়ানোর আগেই এটা সম্পর্কে একটু আগে করলাম যে আমি এরকম একটা কাজ করছি, এটা কেমন হয়, পরামর্শ। ডিজাইন ইন্টারেকশনস, আমরা ডিজাইনটা নিয়ে আসলাম, অর্থাৎ আমরা তো ভিজুয়াল ডিজাইনটা রেডি করছিলাম সেটা। এক্সক্লুশনের মধ্যে যাই, কো অর্ডিনেশনস উইথ দ্য স্টেক হোল্ডার, স্টেক হোল্ডার সাথে কোঅর্ডিনেশন করলাম। যে ট্রান্সলেশন টু ইউআই ডিজাইন, আমরা ট্রান্সলেশনের মধ্যে করলাম। তারপর হচ্ছে কোলাবোরেশন উইথ দ্য ইউএক্স ডিজাইনার, এটারে নিয়ে কথোপকথন করলাম হচ্ছে যারা হচ্ছে ইউআই ডিজাইনার আছে তাদের সাথে। এখন দেখেন যে ইউআই ডিজাইনার যারা আছে তারা, অর্থাৎ অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনাকে ইউআই ডিজাইনটা তো করতে হবে, ইন্টারফেস ডিজাইন। তো ইন্টারফেস ডিজাইনের মধ্যে কি কি কাজ করব, নলেজ ট্রান্সফার ওয়্যার ফ্রেম, আমাকে কি করতে হবে, এমন একটা ওয়্যার ফ্রেম ক্রিয়েট করতে হবে যেটার মধ্যে আপনার তথ্যবহুল একটা অংশ। তারপর লুক অ্যান্ড ফিল, ব্র্যান্ডিং অ্যান্ড গাইডনেস, মুড বোর্ডস, স্টাইল টাইলস, লেআউট অ্যান্ড রেসপন্সিবলিয়েস, ইউজার টেস্টিং। তারপর হচ্ছে আপনার ডিজাইন স্পেস, ইউআই প্রোটোটাইপ, ভিজুয়াল ডিজাইন ডকুমেন্টেশনস, ডেভেলপ অ্যান্ড হ্যান্ড আউট, তারপর আইকন অ্যান্ড ইলাস্ট্রেশন সেট, তারপর অ্যাডাপশনস টু ফার্ম ফ্র্যাকশন অ্যান্ড রেজুলেশনস, ফ্যাক্টর অ্যান্ড রেজুলেশন। এক্সক্লুশনের মধ্যে আছে অ্যাসেস ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্টেশন রিভিউস, কোঅর্ডিনেশনস উইথ দ্য স্টেক হোল্ডার, ট্রান্সলেশন টু দ্য ফাইনাল ডিজাইন। অর্থাৎ দেখেন দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য, একটা হচ্ছে আপনাকে রিসার্চ সিস্টেম, আর একটা হচ্ছে ওই জিনিসটাকে আমাকে কি করতে হবে, ভিজুয়াল এনে কাজ করতে হবে। তো আমরা যখন এই কাজটা নিয়ে কাজ করব, অর্থাৎ ডিজাইন কনসেপ্ট যখন রেডি করব, তখন আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এটা কি, এই জিনিসটা কি, আসলে অনেকটাই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি জাস্ট চেষ্টা করতেছি যে আপনাদেরকে ইউএক্সটার সাথে ইউআই এর সম্পর্কটা কি সেটা বোঝানোর জন্য, আর কিছু না। বুঝতে পারছি? তো এখানেও কিছু অপশন দেওয়া আছে যে আপনার ইউএক্স আর ইউআই এর মধ্যে পার্থক্যটা দেখেন, ইন্টারাকশনস ডিজাইন, ওয়্যার ফ্রেম এন্ড প্রোটোটাইপ, ইনফরমেশনস আর্কিটেক্ট, ইউজার রিসার্চ, সিনারিওস। আর এখানে দেখেন ভিজুয়াল ডিজাইন, কালার্স, গ্রাফিক্স ডিজাইন, লেআউট, টাইপোগ্রাফ, এই বিভিন্ন জিনিস দিয়ে অ্যাড করে দেন হচ্ছে আপনার ইউআইটা
আলাদা করেছে, অর্থাৎ এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন বেসিক একটা কাজ, আর এটা হচ্ছে আপনার রিসার্চ বেসিক একটা কাজ। ইউএক্স হচ্ছে রিসার্চ, আর ইউআই হচ্ছে আপনার ডিজাইন বেসিক। বুঝতে পারছি? এই দুটোর মধ্যে হচ্ছে মেইন পার্থক্য হচ্ছে এখানে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আমি আপনাদেরকে এই জন্যই এটা করা, সেটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্যটাকে যদি আমরা জানতে পারি বা অংশটা নিয়ে যদি আমরা কথা মানে এই বিষয় সম্পর্কে যদি আমার একটা ভালো আইডিয়া থাকে, তাহলে আমি কি করতে পারবো, খুব সহজেই একটা কাজ করতে পারবো। আচ্ছা, তো এখন চলেন আমরা একটু ইউআই ডিজাইন নিয়ে কথা বলি। ইউআই ডিজাইনটা কি, ইউআই ডিজাইনটা নিয়ে কিভাবে কাজ করবেন না করবেন সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে আমি এখানে ইউআই কথাটা লিখে দিচ্ছি, একটু আগে আপনাদেরকে বলছি যে আমি হচ্ছে একজন ইউজার, আমার সামনে যা আছে তার নাম হচ্ছে ইন্টারফেস। তার নাম হচ্ছে ইন্টারফেস, যে কোনো কিছু হইতে পারে, সেটা যে কোনো কিছু হইতে পারে। তো নর্মালি ওয়েবসাইটের মধ্যে নেটে যখন সার্চ করবেন, নেটে সার্চ করার পরে যদি আপনার যে রেজাল্টটা আসে আর কি, গুগলে বা কোনো ওয়েব পেজে যখন সার্চ করবেন তখন যেই রেজাল্টটা আসে ওইটাই হচ্ছে আপনার ইন্টারফেস। আবার দেখবেন আপনার টিভির সামনে বসে আছেন, টিভির সামনে যে আপনার বিজ্ঞাপন আসতেছে বা আপনার যেই অংশটা দেখতেছেন, এটাও কিন্তু একটা ইন্টারফেস। অর্থাৎ আমি যা দেখতেছি, সেটা মোবাইলে হোক, টিভিতে হোক, কম্পিউটারে হোক, এই জিনিসটার নামই হচ্ছে ইন্টারফেস। বুঝতে পারছি? তো এই ইন্টারফেসটা একজন গ্রাফিক্স ডিজাইনার তৈরি করেন, একজন গ্রাফিক্স ডিজাইনার এই ইন্টারফেসটা তৈরি করেন। এখন এই যে ইন্টারফেসটা যে তৈরি করেন, এই ইন্টারফেসটা তৈরির জন্য একটা পরিমাপ প্রয়োজন হয়, এবং ওইটাই ওই হিসাব করেই কাজটা করতে হয়, ওই হিসাব করে কাজটা করতে হয়। অর্থাৎ এগুলো হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য তার ভিতরের যে কি অংশ বা তার ডেকোরেশনটা কিভাবে কেমন হবে, ওই জিনিসটা তৈরি করে দেওয়াই হচ্ছে মেন থিম। তো এগুলোকে বলা হয় ওয়েবসাইট টেমপ্লেট, এই অংশগুলোকে বলা হয় ওয়েবসাইট টেমপ্লেট। বুঝতে পারছি? এখন এই ওয়েবসাইট টেমপ্লেটগুলো কি, কেমনভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আমি যদি এখানে লিখে যে ওয়েব ইউআই ডিজাইন টেমপ্লেট যদি আমি সার্চ করি, তখন দেখবেন যে আপনার সামনে এরকম ওয়েব ইউআই ডিজাইনের অনেকগুলো পার্ট চলে আসছে। এরকম আপনার সামনে অনেকগুলো পার্ট চলে আসছে। খেয়াল করে দেখেন, প্রত্যেকটা পার্টি এরকম আলাদা 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 অংশ নিয়ে গঠিত। এই যে খেয়াল করে দেখেন, এখানে আছে, এইখানে আছে, আপনি যেখানে যাবেন না কেন তখনই আপনি দেখবেন বিভিন্ন ধরনের স্টাইল তৈরি করা। এগুলোকে বলা হয় ইউআই ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন। অর্থাৎ এই ডিজাইনগুলোই আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনার এগুলো লাইভ হিসেবে আসবে। তো এটাকে কি করতে হয়, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আমাকে কি কাজ করতে হবে, টোটাল জিনিসটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ টোটাল ডিজাইনটা আমাকে তৈরি করে দিতে হবে। টোটাল টোটাল ডিজাইনটা আপনি তৈরি করবেন। টোটাল ডিজাইনটা তৈরি করার পর দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার যদি আপনার যদি পছন্দ করেন, আপনার ক্লায়েন্ট যদি পছন্দ করেন, তখন হচ্ছে ওনাকে দিবেন, দিয়ে উনি এটাকে লাইভে নিয়ে কাজ করবে। তো এখন এই যে ইউআই ডিজাইনগুলো আছে, আমি আপনাদেরকে এটা সম্পর্কে আরেকটু দেখাই। এই ইউআই ডিজাইনগুলো আসলে কেমন হয়, কি টাইপের হয়, সেটা সম্পর্কে আমার একটু জানা দরকার। তো এই জন্য আমি কি করতেছি, আপনাদেরকে একটা ইউআই ডিজাইন দেখাচ্ছি, দেখি আছে কিনা। সেটা হচ্ছে, এই হচ্ছে একটা ইউআই ডিজাইনের একটা ইউআই ডিজাইন। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা ইউআই ডিজাইন। অর্থাৎ আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যখন আপনাকে কোনো ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটের জন্য একটা ইউআই ডিজাইন তৈরি করে দিতে, তখন কিন্তু আপনাকে একদম আপ টু বটম সবগুলো অংশ আপনাকে তৈরি করে দিতে হবে, একদম টোটাল টোটাল আপনাকে তৈরি করে দিতে হবে, একদম আপ টু বটম। বুঝতে পারছি? এখন ওইখানে কোন পেজে উনি কোনটা ইউজ করবেন না করবেন, এটা সম্পূর্ণ ওনার ইচ্ছা। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু কথা বলেছে। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে আপনি কয়েকটা জিনিস কমন পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে একটা লগো পাবেন, নাম্বার টু হচ্ছে তার মেনু অপশন পাবেন, নাম্বার থ্রি হচ্ছে এই মেনুর ভিতরে আপনি কি করতে পারবেন, যে ইউজ করতে পারবেন, অর্থাৎ এই অংশগুলো দিতে পারবেন। আর এটা হচ্ছে তার হোম পেজ, এটা হচ্ছে তার হোম পেজ। প্রত্যেকটা পেজের মধ্যে আবার একটা জিনিস কমন পাবেন, ইউজার ইন্টারফেসের প্রত্যেকটা আপনার পেজের মধ্যে একটা জিনিস কমন পাবেন। সেটা হচ্ছে যে আপনি উপরে একটা পাবেন, ব্যানার পাবেন, মিডলে হচ্ছে আপনি ইনফরমেশন পাবেন, একদম লাস্টে পাবেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন।
প্রত্যেকটা পেজে আবার অনেক দুই একটা পেজের মধ্যে আবার হয়তো বা ইয়াটা না পেতে পারেন, ব্যানারটা না পেতে পারেন, কিন্তু মেইন ফাইল, অর্থাৎ আমি যদি এখানে ফ্ল্যাক্সিলোডে যাই, ফ্ল্যাগ দিতে যাই, এই যে এটা হচ্ছে ইনফরমেশন, এখানে কিন্তু ব্যানার নাই, কিন্তু নিচের দিকে তাকায় দেখেন যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। আবার মনে করেন আমি ইয়াতে যাচ্ছি, মেইন ফাইলে চলে যাচ্ছি, এখান থেকে আপনার শপের মধ্যে গিয়ে অ্যাক্সেসরিজে ক্লিক করলাম। এটা হচ্ছে সাব মেনু, এগুলো সাব মেনু আসতেছে, আমরা যাই। এই যে দেখেন ব্যানার পাচ্ছি, এই হচ্ছে আপনার অ্যাক্সেসরিজে যাচ্ছি, আর এই হচ্ছে কন্ট্যাক্ট পেজ। আচ্ছা, চলেন আমরা প্ল্যান এন্ড বাই যাই। প্ল্যান এন্ড বাই গিয়ে দেখি, এই হচ্ছে আমার অংশটা, আর নিচে দেখেন আমার কন্ট্যাক্ট পেজ। অর্থাৎ আমি যখন কাজ করব তখন আমাকে কি করতে হবে, এই রিলেটেড অংশগুলোই হিসাব করে কাজ করতে হবে। অর্থাৎ একটা ওয়েবসাইটের ইন্টারফেস যখন তৈরি হবে তখন ওর জন্য আমার একটা ব্যানার তৈরি করতে হবে, বডি থাকবে, দেন হচ্ছে আমি লাস্ট যে কন্ট্যাক্ট পেজটা সেটা তৈরি করব। সেই হিসেবে একটা ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ ইউআই ডিজাইনের তিনটা পার্ট, নাম্বার 1 হচ্ছে হেডার, নাম্বার 2 হচ্ছে বডি, নাম্বার 3 হচ্ছে আপনার ফুটার। নাম্বার 3 হচ্ছে ফুটার, বা যেখানে আপনার অংশ কন্ট্যাক্ট অ্যাড্রেস ইউজ করা হয়, এটাকে বলা হয় ফুটার। বুঝতে পারছি? কন্ট্যাক্ট অ্যাড্রেস ইউজ করার জন্য। তা আমাকে কি করতে হবে, আমাকে এইভাবেই তৈরি করতে হবে টোটালটা। এখন আরেকটা কথা বলে নেই, যে এই যে তৈরি যে করবেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কিন্তু আপনার যে ক্লায়েন্ট আছে ওনার মতামতের উপর, বা ওনার ইয়ার উপর ভিত্তি করে। আপনাকে ডিজাইনটা করবেন আপনি, কিন্তু উনি কি রিলেটেড ডিজাইন চাচ্ছেন, কি রিলেটেড কাজ করতে চাচ্ছেন, সেটা কিন্তু ওনার কাছ থেকে জেনে নিতে হবে। আচ্ছা, এখন 2 নম্বর যে গাইড আছে সেটা হচ্ছে এই যে মিডলে দেখেন কতগুলো গাইড আছে। অ্যাকচুয়ালি এগুলো কি জিনিস, কি সিস্টেম, সেটা একটু জানি আমরা। আমরা যতগুলো ওয়েবসাইটে দেখি না কেন, আমরা একটু প্রথম আলোতে যাই। একটা জিনিস খেয়াল করে দেখেন, যে এই ওয়েবসাইটগুলো যে তৈরি করা আছে, এই ওয়েবসাইটগুলোর মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে একদম নির্দিষ্ট একটা সাইট ছাড়ানো আছে, এই পাঁচটার মধ্যে নির্দিষ্ট একটা সাইট ছাড়ানো আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি ওয়েবসাইটে যাচ্ছেন তখন দেখেন সবগুলো জিনিস একদম মিডলে, দেখছেন, একদম টোটাল মিডলে। এবার চলেন আপনার প্রথম আলোতে যাই। দেখেন ডান পাশে এবং বাম পাশে কিন্তু ভালো জায়গা আছে, বাট হচ্ছে একদম মিডলে হচ্ছে সব কিছু। দেখেন একদম মিডলে হচ্ছে সব কিছু, বুঝতে পারছেন? একদম মিডলে, ডান পাশে এবং বাম পাশে কিন্তু ভালো, এই যে ভালো কিন্তু জায়গা ছিল, বাট হচ্ছে আপনার মিডলে আপনার সব কিছু আছে। আবার চলেন আলিবাবাতে যাই, ডান পাশে বাম পাশে দেখেন জায়গা আছে, মিডলে সব কিছু। কেন, কি কারণ? কারণ হচ্ছে এই যে এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে, এইখান থেকে এই পর্যন্ত একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আবার দেখেন গ্রামীণ ফোনের মধ্যে মিডলে সবকিছু, কিন্তু এই যে লেখাগুলো একটু এদিকে, লেখাগুলো একটু এদিকে। তো কেন, কি কারণ, সেটা সম্পর্কে একটু জানা দরকার আমার। কারণটা হচ্ছে আমি যদি এখন ওয়েবসাইট যদি সার্চ করি, ওয়েবসাইট সাইট যদি সার্চ করি, তখন দেখবেন আমার এখানে কিছু ওয়েবসাইটের সাইজ চলে আসছে। এখানে আমার কিছু ওয়েবসাইটের সাইজ চলে আসছে। এই যে এটা দেখানোর একটা কারণ আছে। কারণ হচ্ছে যে নর্মালি যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলোর সাইজটা আপনাকে করে হচ্ছে আপনার 1920। 1920 হচ্ছে উইথ, হচ্ছে 1920, আর হাইট হচ্ছে যত দরকার। উইথ হচ্ছে 1920 আর হাইট হচ্ছে যত দরকার। বুঝতে পারছি? এইটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এটা কি না জানি না, আল্লাহ ভালো জানে।
এগুলো হচ্ছে ইভেন টু মার্কেট নামের একটা মার্কেট প্লেস আছে, যেখানে আপনার বিভিন্ন জন ওয়েব ইউআই তৈরি করে এখানে আপনার লাইভ হিসেবে দিয়ে রাখছেন। এখানে আপনার সাবমিট করলে আপনি লাইভ হিসেবে সাবমিট করতে পারবেন। অর্থাৎ আপনার জিনিসটা আসলে দেখতে কেমন হবে, আসলে সুন্দর কি সুন্দর না, বা ডিজাইন কনসেপ্ট কেমন হবে, এইগুলোর নাম হচ্ছে। আর এখানে কিনতে হবে আপনাকে, কিন্তু $59 করে একটা, এখান থেকে আপনাকে কিনতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি এখান থেকে এইটাকে যাই, দুইটার মধ্যে গেলাম, দেখি এটা কি কাজ করে। এই যে দেখেন, এগুলো সব হচ্ছে ওয়েব ইউআই। এরকম করে দিয়ে রাখছে, দিয়ে রাখার পর এখন মনে করেন আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে। দেখেন জাস্ট একটা ডিজাইন, তো মনে করেন আপনার এটা পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর আপনি কিনছেন। কেনার পর কি হবে, এখানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে আপনার ডিজাইনটা চলে আসবে। আচ্ছা, এই হচ্ছে একটা ডিজাইন, খেয়াল করে দেখেন। আমি একটু নিচের দিকে যাই। এই হচ্ছে অ্যাবাউট আস, এই হচ্ছে আপনার মেইন ব্যানার অর্থাৎ হেডার যেটাকে বলা হয়। এরপর হচ্ছে আপনার এই অ্যাবাউট আস, এরপর হচ্ছে ওদের গ্যালারি, এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স টার্নেট, যে কতজন আসছে না আসছে, তারপর হচ্ছে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল, তারপর হচ্ছে আপনার কন্ট্রাক্ট ইনফরমেশন। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা টোটাল একটা ওয়েবসাইটের একটা ইন্টারফেস, ইউআই একটা। আমি একটু অন্য টাইপের একটা ইউআই খুঁজতেছিলাম, বাট হচ্ছে এখানে নাই মনে হয়। ফ্রিল্যান্স ফ্রিল্যান্স ফটোগ্রাফার অ্যাট ইয়োর সার্ভিস, এটিকে কেমন কাজ করে দেখি। এটা একটা আছে, এটার মধ্যে কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে। ওকে, ওকে, আচ্ছা, এর দুইটা দিয়ে দেখালেই চলবে, এটা লাগবে না আমার। এটাও আছে। আচ্ছা, এই যে ওয়েব পেজগুলো আছে, এই ওয়েব পেজগুলো দুই ধরনের হয়। খেয়াল করবেন, ওয়েব পেজগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, একটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, আর আরেকটাকে বলা হয় মাল্টি পেজ। খেয়াল করবেন, ল্যান্ডিং পেজ কি জিনিস আর মাল্টি পেজ কি জিনিস সেটা একটু দেখি, ভালো করে খেয়াল করেন। আমার এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে অ্যাবাউট, এটা হচ্ছে আপনার ইমেজ গ্যালারি, অর্থাৎ এই পেজটার মধ্যেই সব কিছু। আমি যদি এই যে অ্যাবাউট আস, একটু ভালো করে খেয়াল করি, অ্যাবাউট আসের মধ্যে যদি ক্লিক করি, সে কি করছে, জাস্ট হচ্ছে স্ক্রোলিং করে উপরের দিকে নিয়ে আমাকে অ্যাবাউট আসে নিয়ে গেছে, এটা। আর আমি যদি এই যে অংশটা আছে, খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ, এটা হচ্ছে আমার একটা ফ্রন্ট পেজ। এখন আমি কি করলাম, এইখানে গেলাম, এখানে গিয়ে এই যে ফ্যামিলি যে কথাটা আছে, এই ফ্যামিলিটার মধ্যে ক্লিক করলাম। দেখেন এখানে ঘুরতেছে, লোডিং হচ্ছে, খেয়াল করছেন? লোডিং হচ্ছে, লোডিং হয়ে সে আমাকে অন্য একটা পেজে নিয়ে গেছে। এখন এই যে পেজে যে নিয়ে গেল অন্য একটা পেজে, এটাকে বলা হয় মাল্টি পেজ। এটাকে বলা হয় মাল্টি পেজ, অর্থাৎ সে আপনাকে কি করবে, অন্য একটা পেজে নিয়ে যাবে, এটাকে বলা হয় মাল্টি পেজ। আর একই পেজের মধ্যে যদি আমাকে জাস্ট, যেমন দেখেন গ্যালারিতে মধ্যে ক্লিক করলাম, একই পেজের মধ্যে জাস্ট নিচে থেকে উপরের দিকে স্ক্রোল করে দিচ্ছে, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। তো আপনাকে আহ, আপনাকে যদি কেউ বলে যে আমাকে একটা করে দাও, তখন জিজ্ঞেস করবেন যে ল্যান্ডিং পেজ করব, উনি আপনাকে কি করবেন, যেটা বলবেন যে হ্যাঁ ল্যান্ডিং পেজ করে দাও, তখন আপনাকে কি করতে হবে, ল্যান্ডিং পেজ করে দিতে হবে। ল্যান্ডিং পেজের মধ্যে একটা যে কাজটা হয় সেটা হচ্ছে আপনার, আর এই যে দেখেন অল্প করে কাজ করে, অর্থাৎ দেখেন অ্যাবাউট আস চেষ্টা করছে অল্পর মধ্যে শেষ করতে। এখন এইটা যদি একটা মাল্টি পেজ হতো, তখন কি হতো, আপনি ল্যান্ডিং পেজটাই করতেন। যেমন এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে পোর্টফোলিও, আমি পোর্টফোলিওতে যদি ক্লিক করি, দেখেন সে আমাকে পোর্টফোলিওতে নিয়ে যাচ্ছে, এবং দেখেন অনেক কিছু অ্যাড করে দিয়েছে পোর্টফোলিওর মধ্যে। আর এটাই যদি মনে করেন একই পেজে হতো, তখন কি হইতো, তখন হচ্ছে জাস্ট একটা অংশের মধ্যে আমাকে দেখাইতো। বলার উদ্দেশ্য হচ্ছে, যখন আপনার পেজ আলাদা, যেমন দেখেন এই যে অ্যাবাউট আস, আমি আপনাদেরকে এইখানে একটা জিনিস দেখাই, যে এই যে অ্যাবাউট আসটা আছে,
এখানে গিয়ে অ্যাবাউট আসটা ক্লিক করলাম, দেখেন কতটুক জায়গা অ্যাবাউট আস। এখানে যদি যাই, এই যে অ্যাবাউট আসে যদি যাই, একটু দেখবেন যে পার্থক্য আছে কিনা। অর্থাৎ আপনি যদি পেজের মধ্যে লিখেন, মানে একটা পেজের মধ্যে লিখেন, তখন নিশ্চয়ই চেষ্টা করবেন যে আপনি ডিটেলস লেখার জন্য। দেখেন ডিটেলস লিখছে। আর যখন বলে যে এক পেজের মধ্যে তোমার ফুল রচনাটা শেষ করতে হবে, তখন আপনি কি করেন, ইন্ট্রোডাকশন, তারপর ডিসক্রিপশন, এগুলো চেষ্টা করেন হচ্ছে শর্ট করে লিখে জাস্ট পেজটাকে যাতে দেওয়া হয়ে যায়। আর যখন বলে যে না তুমি তোমার মতো লিখো, তখন দেখবেন যে এক পেজই হয়ে যাচ্ছে অ্যাবাউট আস। ঠিক এই ঘটনাই ঘটে। তো ল্যান্ডিং পেজের মধ্যে জিনিসগুলো ডিজাইনগুলো করতে হয় ছোট 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 ছোট। আর যদি এরকম মাল্টি পেজে করেন, তখন এক একটা পেজের মধ্যেই দেখবেন যে অনেকগুলো অংশ থাকে। এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে, এগুলো কিন্তু বিক্রি না, এখনো কিন্তু বিক্রি হয় না, এগুলো কিন্তু ইভেন্ট টু মার্কেট প্লেসের একটা অংশ, বুঝতে পারছি? তো আপনি কি করতে পারেন, ডিজাইন করে এখানে দিতে পারেন, তবে এখানে দিতেও আপনার টাকা লাগে। অ্যাকাউন্ট, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট থেকে দেন হচ্ছে কাজটা করতে হবে, সাবমিট করতে হবে আপনাকে। এটা মাল্টিপারপাস ডেমো, দেখেন এতটা ডেমো, কিন্তু এগুলো সবগুলো ডেমো। আপনি যদি এখান থেকে এটা কিনেন, কিনলে কি করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারবেন। আচ্ছা, যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য বলতে বলতে এখানে চলে আসছিলাম, সেটা হচ্ছে যে এগুলো মিডলে কেন, এগুলো মিডলে কেন। তো এগুলো মিডলের ইয়েটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট পরিমাপ আছে, তবে হাইস্ট হচ্ছে 1920। 1920-এর উপর কখনো যায় না, 1920-এর উপর কখনো যায় না। এই যে দেখেন কতগুলো সাইজ দেওয়া আছে, এই যে দেখেন অনেকগুলো সাইজ দেওয়া আছে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে মোবাইল, এটা হচ্ছে গুগল নেক্সাস 1, আইফোন 4G, আইপ্যাড, কোথায় কোনটা ইউজ হবে সেটা কিন্তু বলে দিচ্ছে এখানে, বুঝতে পারছি? তো এর মধ্যে হাইস্ট যে সার্চ ইয়াটা আছে আপনার, সাইজটা আছে, সেটা হচ্ছে 1920 পিক্সেল। আর এটা অবশ্যই ইউজ হবে হচ্ছে পিক্সেলে। 1920 পিক্সেল হচ্ছে তার হাইস্ট যে অংশটা সেটা। এর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 1920 হইতে পারে, তারপর হচ্ছে 1440 হইতে পারে, 1720 হইতে পারে, তারপর হচ্ছে আপনার 1140 হইতে পারে, তারপর হচ্ছে আপনার 1200 হইতে পারে, তারপর হচ্ছে আপনার 1320 হইতে পারে, আপনার 960 হইতে পারে, এরকম করে 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 করতে পারে। তবে অবশ্যই আপনাকে বলে দিবে, আপনাকে বলে দিবে। আচ্ছা, তো এটার সাথে এই মিডলে থাকার সম্পর্কটা কি? এটার সাথে মিডলে থাকার সম্পর্কটা হচ্ছে, আপনি একটা আপনি একটা মনে করেন আহ, একটা গার্মেন্টসের গিয়া করলেন আর কি। আপনি সাপোজ মনে করেন আপনি একটা ওয়েবসাইটের ইন্টারফেস তৈরি করছেন। এখন ইন্টারফেসটা আমার খুবই ভালো লাগছে, কিন্তু ইন্টারফেসটা তৈরি করছেন হচ্ছে এইখান থেকে, এটা 1920-এ তৈরি করছেন, খেয়াল করবেন 1920-এ তৈরি করছেন এবং ফুলটার মধ্যে আপনি কাজ করছেন। এখন আমার তো হচ্ছে 1920 না, আমার 1440। এখন আমি যদি আপনার এই ওয়েবসাইটের ইন্টারফেসটা কিনি, ইউআইটা কিনি, কিনে দেন হচ্ছে আমাকে কি করতে হবে, ফুলটাকে আবার রিসাইজ করতে হবে। কারণ আপনারটা রেডি করা আছে, এখান থেকে এই পর্যন্ত রেডি করা হচ্ছে 1920, এবং এর সাথে সাথে আমি কি করছি, ডিজাইনটাও করছি হচ্ছে বাইরে। তখন আমাকে কি করতে হবে, ফুলটাকে আবার রিসাইজ করতে হবে। কিন্তু আমি যদি একটা অংশের মধ্যে কাজ করি, এটার একটা পরিমাপ আছে, নির্দিষ্ট পরিমাপ আছে, এই পরিমাপের মধ্যে যদি কাজ করি, পরবর্তীতে আমি নিলাম কিন্তু ফুলটা হচ্ছে 1920, কিন্তু কাজ করছে হচ্ছে মিডলে। এখন যদি আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে চান, এটাকে নিয়ে যদি ইউজ করেন, এই পাশ থেকে কেটে গেলে এই পাশ থেকে যদি কেটে যায়, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে আমার মেইন ডিজাইনগুলো হচ্ছে মিডলে, কারণ হচ্ছে আমার মেইন ডিজাইনটা হচ্ছে মিডলে। সো আমার যেহেতু মেইন ডিজাইনটা মিডলে, সো দ্যাট ইচ্ছা করলেও আমি বড় ছোট হইলেও আমারটা কাটবে না বা নষ্ট হবে না। এই জন্যই অ্যাকচুয়ালি এই মিডলে কাজটা করা হয়, এই মিডলে ডিজাইনটা করা হয়। আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে এই যে আপনি এখন কোয়েশ্চেন থাকতে পারেন যে এই আলিবাবা ওদের ক্ষেত্রে কি সমস্যা। ওদের যে সমস্যাটা আছে, বা ওদের কোনো কোনো সমস্যা নেই, প্রত্যেকটা ওয়েবসাইটে সব কিছুই আপনার মিডলেই থাকে। তো এখানে যে বাকি যে অংশটা, এটা দেখা যাচ্ছে যে উনি হয়তো 1960 নিছেন, 1920 নিছেন, 1920 নিয়ে উনি ইউজ করতেছেন, এখন 1200 ইউজ করতেছেন, বাকিটা খালি পড়ে আছে। কোনো সমস্যা নেই, এতে কোনো প্রবলেম হয় না। তো এই যে বললাম যে পরিমাপগুলো, পরিমাপগুলো আমি অলওয়েজ ইউজ করব হচ্ছে 1920। যদি আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দেয়
যে আমারটা 1920 না, আমারটা এত দিতে হবে, তখন আপনি কি করবেন, ওইটা হিসেবেই বানাবেন। তখন আপনি কি করবেন, ওই হিসেবেই বানাবেন। বুঝতে পারছেন কথাটা? তো অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবেন যে উনি যা বলবে তাই। তো আমরা কয়েকটা জিনিস শিখলাম। প্রথম শিখলাম হচ্ছে হোয়াট ইজ ইউআই। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআর ফুল মিনিং হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস কি জিনিস? ইউজার ইন্টারফেস হচ্ছে আমি হচ্ছে একজন ব্যবহারকারী, আমার সামনে যেগুলো আছে এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এই অংশটার নাম হচ্ছে আপনার ইন্টারফেস। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে যে ইউআইটা বুঝলাম। তো ইউআই ডিজাইন কেমন হয়? তো আমরা দেখলাম যে ইউআই ডিজাইন কেমন হয়। ইউআই ডিজাইন হচ্ছে আপনার 2 ধরনের হয়, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ আর একটা হচ্ছে আপনার মাল্টিপ্লেস। ল্যান্ডিং পেজ কি, একই পেজের মধ্যে যদি সবগুলো হয় তাহলে হচ্ছে ল্যান্ডিং পেজ। আর যদি ক্লিক করার পর বিভিন্ন আপনার ইয়াতে নিয়ে যায় আমাকে, তখন হচ্ছে আপনার অন্যটা, অর্থাৎ আপনার মাল্টি পেজ বলা হয় এটাকে। আচ্ছা, এরপরে হচ্ছে যে সাইজ কত। হাইস্ট হচ্ছে আপনার 1920, আর এর নিচে হচ্ছে আপনার 1440 হতে পারে, 1720 হইতে পারে, 1340 হতে পারে, বা 1360 হইতে পারে, 1200 হইতে পারে, 1170 হইতে পারে, 1140 হইতে পারে, 960 হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে আমরা যেটা করব, যদি আমরা কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট না থাকে তখন করবো হচ্ছে 1920 হিসেবে করে দিব। তো 1920 হিসেবে আমি টোটাল কাজটা করে দেব। আচ্ছা, এবার চলেন আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব। আমি ইয়াতে গেলাম, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে এখানে নিউতে ক্লিক করলাম। নিউতে ক্লিক করার পর আমি এই যে গাটারগুলো আছে, এই অংশগুলো যে আছে, এগুলো আমি যে নিব, কিভাবে নিব, কি সিস্টেমে নিব, সেটা সম্পর্কে আমার একটু জানা দরকার। তো আমি ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে আমাকে আমার ইন্টারফেসটা নিতে হবে। তো এখানে আমি ইউজ করলাম হচ্ছে 1920। 1920 কারণ আমি জানি 1920 নিব। আর হাইটটা আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। আমি আপাতত 4000 নিয়ে নিচ্ছি। নিয়ে, এখন কোশ্চেন থাকতে পারে আপনি 4000 নিচ্ছেন কেন? আমি নিয়ে নিলাম, পরবর্তীতে আমি চাইলে ইচ্ছা করলে এটাকে ছোট বড় করতে পারি, কোনো সমস্যা নেই। এটা কি সমস্যা, আমি এখানে আবার এটা টিক চিহ্ন দিয়ে রাখছে কে? মাঝে মধ্যে যে খারাপ লাগে না। আচ্ছা, এই হচ্ছে আমার ইন্টারফেসটা সামনে চলে আসছে। এখন এই যে ইন্টারফেসটা সামনে চলে আসছে, দেখেন আমি যে এতগুলো ওয়েবসাইট দেখছি, প্রত্যেকটা যে মিডলে থাকবে বা মিডলে যে আছে, এর তো একটা কারণ থাকতে পারে যে ও মিডলে কেন। ও মিডলে কেন, ওর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। ওর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এই যে দেখেন, যতগুলোর মধ্যে দেখবেন প্রত্যেকটা ডিজাইনগুলো হচ্ছে মিডলে, এর একটা নির্দিষ্ট পরিমাপ আছে। এই পরিমাপের অপশনটা হচ্ছে দুইটা থাকে। পরিমাপের অপশনটা হচ্ছে দুইটা থাকে। এখান থেকে এই যে মিডলে যে পরিমাপটা, এটা হচ্ছে আপনার দুইটা আছে বর্তমানে। নাম্বার 1 হচ্ছে 1170, একটা হচ্ছে 1170 আর একটা হচ্ছে 1140। আপনারা মনে হয় অনেকে বুস্ট্র্যাপ জিনিসটার নাম শুনছেন। বুস্ট্র্যাপ হচ্ছে একটা সফটওয়্যার যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা হয়। তো বুস্ট্র্যাপ একদম লেটেস্ট যেটা আছে, সম্ভবত 3 বা আপডেট ভার্সনের কথাই বলি, একদম আপডেট যেটা আছে, সেই আপডেটটার মধ্যে আপনার যে সাইজ আছে সেটা হচ্ছে 1200। অর্থাৎ আমরা এখানে ইউজ করছি হচ্ছে কত, 1920, কিন্তু তার সাইজটা হচ্ছে 1200। আমি 1200 নেই একটা, আমি 1200 নেব এখানে। খেয়াল করে দেখেন, 1200/400, বা এখানে আমি 3000 দিয়ে দিই। একটা জিনিস মনে রাখবেন, এই হাইটটা কিন্তু 12, 14, 15 হাজার পর্যন্ত যায়। সো জাস্ট আমি বোঝানোর উদ্দেশ্যে আমি দিলাম আর কি। আচ্ছা, এই হচ্ছে আমার 1200/3000। তো 1920-এর মধ্যে আমরা ইউজ করব হচ্ছে 1140। অর্থাৎ আমি এখানে গাটার নিয়ে কাজ করতে হবে, গাটার সরি আপনার গাইড নিয়ে কাজ করতে হবে। গাইডগুলো কিভাবে কাজ করবেন না করবেন সেটা একটু জানাই। ভিউতে যাবেন, ভিউতে গিয়ে এখানে লেখা আছে হচ্ছে নিউ গাইড লেআউট।
এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে কলাম যে অপশনটা আছে এই কলামটার মধ্যে ক্লিক করে আমি এগুলো উঠায় দিব, 0 করে দিব। আমি কলাম দিব হচ্ছে 12, এখানে কলাম দিবেন হচ্ছে 12, উইথ দিবেন হচ্ছে 70, 70। ক্লিয়ার? আচ্ছা, এখানে মিলিমিটার আছে, আমি এখানে ইউজ করবো হচ্ছে পিক্সেল, 70 পিক্সেল। উইথ হচ্ছে 70 পিক্সেল, আর গাটার দিবেন হচ্ছে 30 পিক্সেল। এগুলো কিন্তু সবকিছু একদম মানে রেডি করা ইন্টারন্যাশনালি। আর এখান থেকে ক্লিক করবেন হচ্ছে আপনার সেন্টার, এখান থেকে ক্লিক করবেন হচ্ছে সেন্টার, জাস্ট ওকে করে দেন। এই হচ্ছে আমার মিডলের গাটার মানে ইয়া চলে আসছে, গাইড চলে আসছে। এই হচ্ছে আমার মিডলের গাইড চলে আসছে। এটা হচ্ছে 1170 পিক্সেলের, 1170 পিক্সেলের। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি বুঝবেন কিভাবে 1170? এই যে এখান থেকে ক্লিক করেন, এখান থেকে গিয়ে এই পর্যন্ত আসি, এই যে দেখেন 1170, এখানে মিলিমিটার দেওয়া আছে, আমি মিলিমিটারটা চেঞ্জ করে দিই, আমি পিক্সেলে চলে যাই। দেখেন 1170, এটা হচ্ছে 1170 পিক্সেলের। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে বললাম যে বুস্ট্র্যাপ, বুস্ট্র্যাপ লেটেস্ট ভার্সনে ইউজ হচ্ছে আপনার 1140, অর্থাৎ ভিতরে গাটার যেগুলো আছে এগুলো ইউজ হয় হচ্ছে 1140। দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে কলাম থাকবে 12টাই, উইথ যেটা আছে এই উইথটা হয়ে যাবে 65, উইথটা হবে 65, গাটার আপনার 30ই থাকবে। উইথটা হবে 65, গাটার হচ্ছে 30ই থাকবে। জাস্ট এখন ওকে করে দেয়। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে আমার এখানে দেখেন জায়গা কতটুকু আছে, আমার এখানে দেখেন জায়গা কতটুকু আছে, সাইডে অল্প জায়গা দেখছেন। এখানে আমরা গ্রামীণ ফোনে যাই, এই যে দেখেন অল্প জায়গা, এই দেখেন একদম অল্প জায়গা, খেয়াল করছেন? এই পাশটা তো আপনার ইয়া করা, ডিজাইন করা, এই পাশটা হচ্ছে একদম অল্প জায়গা, খেয়াল করে দেখেন। আবার প্রথম আলোতে যাই, দেখেন এখানে অনেক জায়গা। আলিবাবাতে যাই, ঠিক একই অবস্থা এখানে। এই যে দেখেন এখানে অল্প জায়গা, অর্থাৎ 1140 ওনারা লেটেস্ট ইউজ করছেন, এই জন্য 1140 এবং জায়গাটা কম। উনি এখানে ইউজ করছেন হচ্ছে 1920, এই জন্য জায়গাটা বেশি। এখন আর একটা কথা বলি, এখানে যে 1920 আছে তার কিন্তু কোনো গ্যারেন্টি নাই, এখানে কম বেশিও থাকতে পারে। আমরা একটু যাই দেখি এখানে আপনার কত আছে, আপনার ইন্সপেক্ট কত দিছে, কতটুকু আছে, 1400। আপনার এখানে কম আছে, দেখি কিছু বোঝা যায় কিনা কোথাও। বডি দেওয়া আছে দেখেন 1348, 1348 হচ্ছে আপনার বডি, বুঝতে পারছেন? 1348 হচ্ছে বডি দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1348 বডি দেওয়া আছে। এখন দেখেন 1348 পিক্সেল হইতে পারে ওই যে উনারা যে এখানে যদি আপনার 1920 না নিতেন তাহলে দেখা যাচ্ছে যে এখানে আপনার নষ্ট হয়ে যেত। আচ্ছা, এখন যে মেইন কথাটা সেটা হচ্ছে আমরা যে এই যে ইয়াগুলো আছে, গাইডগুলো আছে, এটাকে আমাকে নিতে হবে 12টা নেবেন হচ্ছে আপনার কলাম, 30 নেবেন হচ্ছে আপনার 70 পিক্সেল নেবেন হচ্ছে আপনার প্রত্যেকটা কলামের উইথ, আর গাটারগুলো নেবেন হচ্ছে 25। এখন একটা কোশ্চেন থাকতে পারে এটা কি? এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা গাইড সিস্টেম। আচ্ছা, এখন যদি আপনি মনে করেন যে না আমি এইভাবে করতে পারবো না, আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। অর্থাৎ গুগলে গিয়ে যদি আপনি ইয়া দেন গ্রিড ক্যালকুলেটর, এই যে দেখেন গ্রিড ক্যালকুলেটর, আমি যে গ্রিড ক্যালকুলেটর দেই, এই যে গ্রিড ক্যালকুলেটর একটা অপশন এখানে আছে, তারপরে এখানে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর আছে। আমি অর্থাৎ আমরা যে গ্রিড ক্যালকুলেটর আছে না ওটার দামে এখানে দেখেন 1960 আছে, আমি 1920 দিয়ে দিই, 1920, 1920 দিলাম। এখানে গাটার দিলাম হচ্ছে আপনার 30, দেখেন পেজ উইডথটা হচ্ছে এত আছে, কলাম দিলাম হচ্ছে 12। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমার তৈরি করা একটা বই। এখন যদি এই দেখেন অ্যাডোবি ফটোশপ,
আমি যদি এখানে ক্লিক করি তখন সে কি করবে দেখবেন, আমাকে এখানে একটা গ্রিড রেডি করে দিচ্ছে। এখন আমি ফটোশপে যদি যাই, গিয়ে যদি এখানে ফাইলে যাই, ওপেনে যদি যাই, ডাউনলোডে যদি যাই, এটাকে ক্লিক করি, নো, ক্রিয়েট নিউ, অ্যাড গ্রিড টু কারেন্ট ডকুমেন্টস, নো, গ্রিড দিস, ও সরি, আমি তো ভুল করছিলাম, এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখেন এটার মধ্যে আপনার দেওয়া ছিল অ্যাড গ্রিড টু কারেন্ট ডকুমেন্টস, নো, ক্রিয়েট নিউ। আমি যদি ক্রিয়েট নিউ করি, এই যে সে আমাকে করে দিচ্ছে একদম টোটাল, অর্থাৎ গাইডগুলো নিয়ে আসছে টোটাল। আপনি ইচ্ছা করলে এখান থেকে ওইভাবে রেডি করে কাজ করতে পারেন। আচ্ছা, এখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। যে কলাম কয়টা, আমি কলাম মনে করেন 12টা দিব। 1960-এর ক্ষেত্রে এখানে দেখেন কলাম ছিল কয়টা, কয়টা দিলে আপনার সবুজ গা হচ্ছে, কম বেশি হচ্ছে, অর্থাৎ সবুজ কাজটা করতেছে, দেখতেছে, খেয়াল করছেন মনে হয়, যে উইডটা দেখাবে, হাইটটা দেখাবে, কত কি আছে সব কিছু দেখাবে। অর্থাৎ আপনি চাইলে এখান থেকে, এখানে অনেকগুলো আরেকটা অপশন আছে, আরেকটা কোথায় গেল দেখি একটু, এর মধ্যে গিয়া করা যায়, ডিরেক্ট আপনি একদম রেডি করে ফেলতে পারবেন। এই যে এখানে লেখা আছে কলাম এত, গ্রিড এত, মানে কত কোন জায়গায় আছে সবগুলো দিবেন। আচ্ছা, এগুলিতে আপনার ক্লিয়ার হচ্ছেন না আপনারা, তো আমরা এত কিছু মানে মাথায় না নেই, মাথায় জাস্ট এতটুকু নেই, সেটা হচ্ছে আমরা গাইড যেটা আছে, গাইডটা নেব হচ্ছে হয় আপনার 1140 নেবেন, না হচ্ছে আপনার 1170 নেবেন, অর্থাৎ ভিতরের অংশগুলো। 1170 নিলে কি হবে, 1170 নিলে আমাকে যেটা করতে হবে, কলাম হচ্ছে 12টা, তারপর হচ্ছে আপনার কলাম হচ্ছে 12টা নেবেন, উইথ নিব হচ্ছে আপনার, কলাম উইথগুলো নিব হচ্ছে আপনার 70 করে, আর প্রত্যেক গাটারের মধ্যে নেবে 30 পিক্সেল। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি, খেয়াল করবেন, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি পরিমাপ, অর্থাৎ এটা নিব হচ্ছে আপনার 1650, 1170-এর ক্ষেত্রে, 12-70-30, এটা হচ্ছে 1170-এর ক্ষেত্রে। আর যখন আমি 1140-এর ক্ষেত্রে করব, তখন নিব হচ্ছে আপনার 12-65-30, অর্থাৎ 12টা কলাম, 65 হচ্ছে কলামের, প্রত্যেক কলামের মধ্যে 65 পিক্সেল করে ফাঁকা থাকবে, আর প্রত্যেকটা গাটারের মধ্যে 30 পিক্সেল করে ফাঁকা থাকবে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 65 পিক্সেল, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 30 পিক্সেল। বুঝতে পারছি, এটা হচ্ছে আপনার মেইন থিম। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এইটা কেন করা হচ্ছে, এই গাইডগুলো কেন করা হচ্ছে? এই গাইডগুলো করা হচ্ছে, এই গাইডগুলোর মধ্যে হচ্ছে আপনার ডিজাইনটা করতে হয়, আপনাকে এই গাইডগুলোর ভিতরে হচ্ছে ডিজাইনটা করতে হয়, এই গাইডগুলোর বাইরে আপনি ডিজাইন করতে পারবেন না। বুঝতে পারছেন, এই গাইডগুলোর ভিতরে হচ্ছে আপনাকে টোটাল ডিজাইনটা করতে হয়। আর এই গাইডগুলো দেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে, বা এগুলো আপনার রেডি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনার পরিমাপগুলো যাতে অ্যাকুরেট থাকে। একটু খেয়াল করে দেখেন, যতগুলো ডিজাইন দেখবেন প্রত্যেকটার একদম অ্যাকুরেট, মানে একটা ডিস্টেন্স, খেয়াল করে দেখেন, এই যে দেখেন একদম অ্যাকুরেট ডিস্টেন্স, এগুলি সব হচ্ছে আপনার এখান থেকে তৈরি করা। সো আপনি কি করবেন, ইচ্ছা করলে গাইড হিসেবে কাজ করতে পারেন, ইচ্ছা করলে আলাদাভাবে। তো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে এই অ্যালাইনমেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এই জন্য হচ্ছে গাইড সিস্টেমটা আপনার বেশি ফলো করতে হয়, আপনাকে গাইড নিতেই হবে, নিয়ে কাজ করতে হবে।